মাত্র 2 ঘন্টায় পর্যায় সারণীর বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণ ক্লিয়ার। তুমি এসএসসির যেই ব্যাচই হও না কেন, আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো তাহলে তুমি হয়ে যাবে পর্যায় সারণীর একদম বস। আমরা এই ক্লাসের মধ্যে সবার আগে মাত্র 30 মিনিটে সম্পূর্ণ বেসিকটা আলোচনা করেছি এই চ্যাপ্টারে। তারপর মাত্র 6টা টাইপের মধ্যে সব ধরনের এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। তারপর মাত্র একটা সিকিউর মাধ্যমে এই চ্যাপ্টার থেকে যত টাইপের সিকিউ আসতে পারে সবগুলো করিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে তুমি শেষ করতে পারো এবং মাত্র 2 ঘন্টার এই ক্লাস সম্পূর্ণ করতে পারো, তাহলে আশা করি এই যে পর্যায় সারণী, এই চ্যাপ্টারটি নিয়ে তোমার আর কোনো কনফিউশন, আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তুমি বোর্ডের যে কোনো কোয়েশ্চেন ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। তো আমরা শুরু করছি আমাদের বেসিক আলোচনা। দেখো, সবার আগে আমরা এই চ্যাপ্টারের বেসিকটুকু আমরা 4টি টাইপের মধ্যে ভাগ করেছি। অর্থাৎ এই 4টি টাইপের মধ্যে তোমার সম্পূর্ণ চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। 1 নম্বর টাইপে কি বলা হয়েছে দেখো, পটভূমি। পটভূমি মানে হচ্ছে এই যে পর্যায় সারণীর ইতিহাস, অর্থাৎ এই পর্যায় সারণী আমাদের কাছে কিভাবে আসলো, কোন বিজ্ঞানের অবদান কি ছিল, কোন বিজ্ঞানী কোন সূত্র দিয়েছেন, এসব আলোচনা। টাইপ নাম্বার 2 দেখো, টাইপ নাম্বার 2 হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মানে পর্যায় সারণীতে কয়টি গ্রুপ, কয়টি পর্যায়, কোন পর্যায়ে কয়টি মৌল আছে, কোন গ্রুপে কয়টি মৌল আছে, এসব কিছু আলোচনা হবে আমাদের কোন টাইপে, টাইপ 2 তে। ঠিক আছে, তারপর আসছে আমাদের টাইপ 3। টাইপ 3 মানে হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়। অর্থাৎ কোনো একটা র্যান্ডম মৌলকে তোমার পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকবে, যে মনে করো সোডিয়াম, তারপর প্রশ্নে বলা হবে যে সোডিয়ামের অবস্থান নির্ণয় করো। সোডিয়ামের অবস্থান মানে কি, যে সোডিয়ামটি ঠিক কোন পর্যায়ে আছে আর কততম গ্রুপে আছে, এসব নির্ণয় আমাদের আজকে শিখতে হবে। টাইপ নাম্বার 4 দেখো, টাইপ নাম্বার 4 এর মধ্যে বলা হয়েছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ এই যে মৌলসমূহের মধ্যে কিছু ধর্ম রয়েছে, ধর্ম বলতে কেমন, মনে করো আকার, যে কার আকার বড় কার আকার ছোট, আরো আছে আয়নীকরণ শক্তি, আরো আছে ধাতব ধর্ম, আরো আছে তড়িৎ ঋণাত্মকতা। তো এই সব ধরনের ধর্ম নিয়ে হবে আমাদের টাইপ 4। আশা করি বুঝতে পেরেছো। আমরা শুরু করছি আমাদের টাইপ 1 দিয়ে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকের আমাদের আলোচনাটা আমাদের স্লাইড এবং তোমাদের মেইন বুক দুইটাকে কম্বাইন করে পড়ানো হবে। অর্থাৎ স্লাইড থেকে কিছু দেখানো হবে, সাথে তোমাদের মেইন বুক থেকে দাগিয়ে দেওয়া হবে যে কোন কোন টপিক গুলো, কোন কোন লাইনগুলো সিকিউ, এমসিকিউ বা ক খ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, আমরা শুরু করছি টাইপ 1 অর্থাৎ পটভূমি। দেখো, পটভূমি মানে হচ্ছে ইতিহাস। ইতিহাসের মধ্যে দেখো আমাদের বেশ কিছু বিজ্ঞানীর নাম দেওয়া আছে, কিছু সাল দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি একদম তোমার মেইন বইটা খুলে একদম ফার্স্ট পেজের মধ্যে দেখবা কিছু বাংলা কথা দেওয়া আছে। ওই বাংলা কথাকে আমরা জাস্ট একটা ফ্লো চার্টের মাধ্যমে সাজিয়ে নিয়েছি। কি করছি দেখো, 1 নম্বরে দেওয়া আছে ল্যাভোইসিয়ে, অর্থাৎ বিজ্ঞানী ল্যাভোইসিয়ের কথা। বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কি করে গেছেন, বিজ্ঞানী ল্যাভোইসিয়ে ঠিক 1789 সালে, কত সালে, 1789 সালে এই যে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কি করেছে, দুইটা টাইপ করে গেছে, একটা হচ্ছে ধাতু এবং আরেকটি হচ্ছে অধাতু। তাহলে বিজ্ঞানী ল্যাভোইসিয়ের অবদান হচ্ছে দুইটা টাইপে বিভক্ত করে গিয়েছেন, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে কি অধাতু। তারপর আসো বিজ্ঞানী ডোবেরান, আমরা সবকিছু একদম ডিটেলসে তোমাদের বই থেকেও দেখবো, আগে একটু আমরা জাস্ট সামারিটা দেখতেছি। ঠিক আছে, তারপর আসো বিজ্ঞানী ডোবেরাইনা। বিজ্ঞানী ডোবেরাইনা কি করছে, 1829 সালে উনি একটা সূত্র দিয়ে গেছেন। এই সূত্রকে আমরা বলি ত্রয়ী সূত্র। কি সূত্র, ত্রয়ী সূত্র। তাহলে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে ধাতু এবং অধাতু বিভক্ত করছে এবং বিজ্ঞানী ডোবেরানা করলো কি, ত্রয়ী সূত্র দিল। ঠিক আছে, আচ্ছা সালগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়, মাঝে মধ্যে এমসিকিউতে আসতে পারে, কিন্তু আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো জানতেই হবে। ঠিক আছে, তাহলে সালগুলো একবার মনে রাখার চেষ্টা করবে, একটু পড়বা, কিন্তু আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো মাস্ট মনে রাখতে হবে ফর এমসিকিউ অথবা সিকিউ কখন নাম্বারের জন্য। ঠিক আছে, আচ্ছা তারপর আসি বিজ্ঞানী নিউল্যান্ড। বিজ্ঞানী নিউল্যান্ড কি করেছেন দেখো, 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড একটা সূত্র দিছে। সূত্রের নাম হচ্ছে কি জানো, এটা হচ্ছে অষ্টক সূত্র। কি বলেছি, আমার সাথে মুখে মুখে বলবা, অষ্টক সূত্র। তাহলে কি হবে, একদম ক্লাসের মাধ্যমে সবকিছু মুখস্থ হয়ে যাবে। তাহলে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কি করছে, ধাতু এবং অধাতু। বিজ্ঞানী ডোবেরানা কি করছে, ত্রয়ী সূত্র। বিজ্ঞানী নিউল্যান্ড কি করছে, অষ্টক সূত্র। তিনটা। এবার আসো বিজ্ঞানী মেন্ডেলিভ কি করছে। মেন্ডেলিভ ইম্পর্টেন্ট, বিজ্ঞানী মোস্টলি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী মেন্ডেলিভ কি করছে, একটা পর্যায় সারণী, সম্পূর্ণ একটা পর্যায় সারণী দিয়ে দিছে। কি দিছে উনি, একটা পর্যায় সারণী। সরি, ওকে, বিজ্ঞানী মেন্ডেলিভ কি করেছেন, একটা পর্যায় সারণী দিয়েছেন। কিন্তু এখন আমরা যে পর্যায় সারণী পড়ছি ওটা কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ দিতে পারেনি। কেন, কারণ বিজ্ঞানী মেন্ডেলিভ যেই পর্যায় সারণী দিয়েছিল ওইখানে দেখবা 63টি মৌল রয়েছে। কয়টি, 63টি। এগুলো নিয়ে আমরা একদম ডিটেলসে পড়বো আমাদের বই থেকে। এখন জাস্ট সামারি করতেছি যে বিজ্ঞানী মেন্ডেলিভ একটা পর্যায় সারণী দিয়েছেন, কিন্তু ওইখানে মৌল ছিল কয়টি, 63টি। ঠিক আছে, তারপর বিজ্ঞানী মোসলে উনি কি করছে, একটা পর্যায় সারণী দিয়েছেন। কি দিয়েছে, পর্যায় সারণী।
ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা কি ছিল? ডিফারেন্সটা ছিল যে মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছিল সেটার মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। কি ছিল? পারমাণবিক ভর, মানে কোন একটা মৌলের ভর নিয়ে উনি এই পর্যায় সারণীটা দিয়েছিল। ঠিক আছে, কিন্তু বিজ্ঞানী মোসলে যে পর্যায় সারণীটা দিয়েছিল সেটার ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। কি বলছি? পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে আমার মেইন ডিফারেন্স। কিন্তু আমরা বই থেকে একদম সব ডিটেলসে পড়বো। আমরা সামারিটা আপাতত বুঝলাম, 5টা বিজ্ঞানীর নাম, সালগুলো এবং তার মেইন কাজগুলো আমরা দেখলাম। এখন চলো আমরা একটু বইয়ে ফেরত আসি। আমরা একটু বই থেকে দেখি যে কোন বিজ্ঞানী কি করলো। আচ্ছা দেখো, আমাদের মেইন বই চলে আসলো। কি বলা হচ্ছে দেখো, অনেক কিছু রিডিং, বাট মেইন কথা এখান থেকে দেখো। 1789 সাল, 1789 সালে ল্যাভোইসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, বেশ কিছু মৌলের নাম দেওয়া আছে ইত্যাদি মৌলিক পদার্থ সমূহকে, কাকে? মৌলিক পদার্থ। আচ্ছা আমরা যদি একটু দাঁড়িয়ে দেখাই, দেখো ল্যাভোইসিয়ে কি করছে যে বিভিন্ন ধরনের যখন মৌলিক পদার্থ যেগুলো ছিল এই মৌলিক পদার্থ সমূহকে তিনি কি করছেন? ধাতু এবং অধাতু দুই ভাগে ভাগ করছেন। ঠিক আছে, এটা হচ্ছে তার ল্যাভোইসিয়ের কাজ। 2 নম্বরে আসো, কার কাজ? ডোবেরাইনের কাজ। ডোবেরাইনে কি করছে দেখো, এই যে এখান থেকে খেয়াল করো, 3টি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করেন, এমন 3টা পদার্থ তিনি নিছে, মৌলিক পদার্থ যেগুলো প্রায় একই ধরনের ধর্ম প্রদর্শন করে। তারপর কি করছে খেয়াল করো, তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে 3টিকে সাজাইছে। ঠিক আছে, 3টিকে সাজাইছে। মনে করো যে 3টা এক্স ওয়াই জেড, এই 3টা হচ্ছে মৌলিক পদার্থ। ঠিক আছে, পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছে। ঠিক আছে, সাজানো হয়েছে। তারপর দেখো কি বলছে, এরপর তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। ঠিক আছে, এটা তিনি কি বলতেছেন, এই যে ডোবেরাইনার ত্রয়ী সূত্র, তোমার পরীক্ষায় আসবে ডোবেরাইনার ত্রয়ী সূত্র কাকে বলে, তখন তোমার এই জিনিসটা একটু ব্যাখ্যা করে লিখতে হবে। ঠিক আছে, বুঝাই দিচ্ছি। দেখো এক্স ওয়াই জেড 3টা মৌল নিছে, 3টা মৌল নেওয়ার পর কি করছে, উনি হচ্ছে কার মাধ্যমে সাজাইছে? পারমাণবিক ভর অনুসারে সাজাইছে। তার মনে করো যে এটার পারমাণবিক ভর হচ্ছে 7, এটার হচ্ছে 8, এটার হচ্ছে 9। ঠিক আছে, আমি সাজাইছি, ছোট থেকে বড় করে সাজাইছি। এখন উনি কি বলছে দেখো, এই যে 7 এবং 9 এই দুটোকে যদি যোগ করো, 7 প্লাস 9 কত আসে? 16। উনি বলছে এই যে প্রথম এবং তৃতীয় পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, মানে ভাগ 2 করলে, অর্থাৎ এক কথায় গড় করলে কি পাবো? 8 পাবো না? এই 8টা কার সমান? দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। উনি হচ্ছে এই কথাটা বলে গেছেন। আর এই কথাটাকে কি বলা হচ্ছে? ত্রয়ী সূত্র। কার ত্রয়ী সূত্র? ডোবেরাইনার ত্রয়ী সূত্র। আশা করি বুঝতে পারছো। দেখো একদম ডিটেইলস আমাদের আরো আছে। এই যে দেখো, এই যে খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞানী ডোবেরাইনার ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে নিয়ে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্রে কোন 3টি মৌলকে নিয়ে, মানে কোন 3টি মৌলকে ত্রয়ী মৌল বলা হয়? কোন 3টিকে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বুঝতে পারছো? এইটুকু হচ্ছে আমার ডোবেরাইনার থেকে ইম্পর্টেন্ট। তারপর খেয়াল করো, 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করা হয়। নিউল্যান্ডের অষ্টক সূত্র, যেটার কথা আগেই বলছি। সূত্রটা কি খেয়াল করো, সূত্রটা কি খেয়াল করো। দেখো সূত্রটা হচ্ছে, ওই কি বলা হচ্ছে দেখো, এই যে এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড়, খুব ইম্পর্টেন্ট, কার মাধ্যমে? পারমাণবিক ভরের ছোট থেকে বড়, অনেক ইম্পর্টেন্ট। পারমাণবিক ভরের ছোট থেকে বড় যদি তুমি সাজাও, তাহলে কি হবে দেখো, সাজানো হয়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে কি হয়ে যায়? মিলে যায়। অর্থাৎ তুমি যদি এই যে ভরের ছোট থেকে বড় অনুসারে যদি একটা মৌলগুলোকে সাজাও, 8টা মৌলকে সাজাও 8, তাহলে কি হবে? এই যে প্রথম মৌলের সাথে, ঠিক আছে, তার অষ্টম মৌলের ধর্মে কি হবে? মিল পাওয়া যাবে। এটাই হচ্ছে ডোবেরাইনার নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিউল্যান্ডের অষ্টক সূত্র কাকে বলে, তখন তোমার এই যে জিনিসটা একটু বুঝাই লিখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই যে এখন বলছে ধর্মের মিল পাওয়া যায়, এই ধর্ম বলতে আমরা টাইপ 4 যেসব ধর্ম নিয়ে আলোচনা করবো ওইসব ধর্ম। ঠিক আছে, আমরা পরবর্তীতে আসতেছি এই জায়গায়। তারপর আসো মেন্ডেলিফের কাছে আসো, খুব ইম্পর্টেন্ট। মেন্ডেলিফ কি করছে দেখো, মেন্ডেলিফের জন্য যেটা ইম্পর্টেন্ট, উনি এক ধরনের সূত্র দিচ্ছে। সূত্র বলতে উনি একটা পর্যায় সারণী দিয়ে দিচ্ছে। এই পর্যায় সারণীতে কয়টা মৌল আছে দেখো, তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে, আমরা একটু আগেই বলছি তাই না, 63টি মৌলকে তিনি একটা পর্যায় সারণীতে সাজাইছে, যেখানে এই যে দেখো 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলাম। তার মানে কয়টা কলাম আছে? 8টি কলাম। সারি আছে কয়টা? সারি বা পর্যায় কয়টা আছে? 12টি। অনেক বেশি ইম্পর্টেন্ট। মৌল ছিল কয়টি? 63টি। আমার সাথে মুখে মুখে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে একদম। মৌল ছিল কয়টি? 63টি। আনুভূমিক সারি কয়টি? 12টি। খাড়া কলাম কতটি? 8টি। বুঝতে পারছো?
ওকে, এবার দেখো এগুলো জাস্ট কিছু থিওরিটিক্যাল কথাবার্তা। ওকে, এবার আমরা আসি নেক্সট, যে আমাদের এখান থেকে আর কি কি ইম্পর্টেন্ট আছে দেখো। ওকে, একটু আমরা এখন মোস্টলের কাছে চলে যাই। আচ্ছা, এই যে আমাদের মেন্ডেলিফ সাহেবের যেই সূত্রটা বা যে পর্যায় সারণীটা, সেটাতে আমাদের একটা ত্রুটি আছে। ত্রুটি বলতে দেখো, ত্রুটিটা হচ্ছে উনি কি বলছে, যে উনি এই যে পর্যায় সারণীটা উনি কিসের ভিত্তিতে দিছে? পারমাণবিক ভরের, তাই না? একটু আগে আমরা বলছিলাম। তাহলে পারমাণবিক ভরের হিসেবে যখন দিছে, তখন তিনি এক জায়গায় গিয়ে আটকাই গেছেন। কোন জায়গায় দেখো, এই যে এবং আর্গন এবং পটাশিয়াম, এই যে দেখো, এই দুইজন যৌগকে যখন তিনি সেট আপ করতে গেছেন, তখন ওনার এখানে ভুল হয়েছে, অর্থাৎ ত্রুটি দেখা গেছে। ওই ত্রুটিটাকে সংশোধন করার জন্যই বিজ্ঞানী মোস্টলি আসছেন। বুঝতে পারছো? এই যে আর্গন এবং পটাশিয়াম, এই জিনিসটাকে, দুইটা মৌলকে পর্যায় সারণীতে স্থাপন করতে গিয়ে তিনি কি করছে, একটা ত্রুটি দেখতে পাইছে, এবং এই ত্রুটিকে সমাধান করার জন্য কি আসছে, বিজ্ঞানী মোস্টলি আসছে। বিজ্ঞানী মোস্টলি এসেই 1913 সালে বিজ্ঞানী মোস্টলি এসেই একটা চেঞ্জ করছে। কি চেঞ্জ? তিনি পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণী কি করছে, সাজাইছে। মোস্ট ইম্পর্টেন্ট, বিজ্ঞানী মোস্টলের পর্যায় সারণীর ভিত্তি কি? এই যে পারমাণবিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো মেইন ডিফারেন্স। পারমাণবিক ভর ছিল, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তারপর আসে যে আর কি কি ইম্পর্টেন্ট আছে এসব কথাবার্তাই এখন যে মোস্টলে, এবং উনি এই ত্রুটিটা সংশোধন করছে, রিডিং করে নিলে তোমরা আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এগুলো ছিল আমাদের মেইন যেই বেসিক আলোচনা, পটভূমি, ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। একবার রিডিং করে নিবা সম্পূর্ণটা, আশা করি যে ইনশাআল্লাহ তুমি ভালো মতো বুঝতে পারবা। ওকে, এবার আসো আমাদের স্লাইডে আসি, আমাদের নেক্সট কি আলোচনা আছে। ওকে, নেক্সট কি আলোচনা দেখি। নেক্সট আলোচনা হচ্ছে এই যে আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত কি পর্যায় সারণী। ওকে, দেখো এই যে পর্যায় সারণীতে কি আছে কি নাই, এসব নিয়ে আমরা এখন আলোচনা করব। এই পর্যায় সারণীতে টোটাল মৌল আছে কয়টি দেখো তো, টোটাল মৌল কয়টি দেখো তো। এই যে দেখো কয়টি, 118টি। কি এটা টোটাল মৌল সংখ্যা। ওকে, তারপর আসো, এই যে ভালো মতো খেয়াল করো, এই যে খাড়া খাড়া যেগুলো দেখতেছো না, লম্বাটা শেপ, এগুলোকে আমরা কি বলি জানো? এগুলোকে আমরা বলি কলাম। কি বলি? কলাম। তাহলে দেখো তো কলাম কয়টা আছে, একটু খেয়াল করো তো, তুমি একটু গুনে দেখো তো ততক্ষণে, একটু গুনে দেখো তো কলাম কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 13 14 15 16 17 18, 18টা কি আছে, কলাম আছে। অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে, এগুলো 18টা হচ্ছে কি আছে, কলাম আছে। এখন তুমি যে পাশাপাশি যেগুলো দেখতেছো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলোকে আমরা কি বলি জানো? এগুলোকে আমরা বলি সারি অথবা পর্যায়। ঠিক আছে, দেখো এই যে একটা পর্যায়, দুইটা পর্যায়, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, কয়টা পর্যায় আছে, 7টা পর্যায়। এই নিচের দুইটা নিয়ে এখন ভাবিও না, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, ওয়েট। তাহলে পর্যায় আছে কয়টা, পর্যায় আমরা পেলাম 7টা। আমরা কলাম পেলাম 18টা, পর্যায় পেলাম কয়টা, 7টা। ঠিক আছে, একটু খেয়াল করো ভালো মতো, একটু ভালো মতো খেয়াল করো। এই যে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে, দেখো তুমি দেখো তো একটু, প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে। প্রথম পর্যায়ের কথা বলছি, পর্যায় মানে কি, এই যে এইভাবে যেটা সারি আকারে যেটা, ঠিক আছে, পাশাপাশি। দেখো প্রথম পর্যায়ে এই একটা, এই একটা, তার মানে 1 নম্বর পর্যায়ে টোটাল মৌল সংখ্যা কয়টি, 2টি, তাই না? তারপর দেখো 2 নম্বর পর্যায়ে খেয়াল করো তো, 1 2 3 4 5 6 7 8, কয়টি, 8টি। 3 নম্বর খেয়াল করো, 8টি হবে। 4 নম্বর খেয়াল করো একটু, এই যে এখান থেকে একটু পর্যন্ত গণো তুমি, যদি একবার গণো তাহলে দেখবা 18টি আছে। কয়টি, 18টি। তুমি চাইলে গণে দেখতে পারো। তারপর এখানে আসো, কয়টি, সেম 18টি। ওকে, এখন দেখো এই যে ঝামেলাটা হবে কোন জায়গায়, ঝামেলাটা হবে এইখানে এবং এইখানে। আচ্ছা, এই যে এই দুই জায়গায়, ঠিক আছে, দুই জায়গায় কেন ঝামেলা? দেখো ঝামেলা বলতে, এই যে এটা একটা সারি, এটা একটা সারি, এই দুইটা বক্সকে আমরা বলি, একটাকে আমরা বলি ল্যান্থিনাইট, একটাকে আমরা বলি অ্যাক্টিনাইট। তার মানে এই যে এই সারির যতগুলো মৌল আছে না, যতগুলো মৌল আছে, এই যে 15টা মৌল, এই 15টা মৌল এখানে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই একটা 15, ঠিক আছে। এই 15টা মৌলই কোথায় আছে জানো? এই জায়গায় আছে, এই 15টা মৌল, ঠিক আছে। এই 15টি, 14টি আর একটি, 15টি, এই 15টি মৌল এই জায়গায় আছে। আর এই 14টি আর একটি, এই 15টি মৌল আছে এই জায়গায়। এগুলো আমরা বলি ল্যান্থিনাইট আর অ্যাক্টিনাইট, ঠিক আছে। এই দুটো নিয়ে তোমরা পরবর্তী ক্লাসে, অর্থাৎ ইন্টার যখন করবো তখন দেখবো অনেক বিষয় আলোচনা, তোমাদের এখানে খুব একটা বেশি জানতে হবে না। একটু জেনে রাখো যে এটা হচ্ছে ল্যান্থিনাইট, এটা হচ্ছে কি অ্যাক্টিনাইট, ঠিক আছে। আচ্ছা, তারপর খেয়াল করো,
তাহলে এখানে আমরা বললাম 15টি, মানে এখানে 14টি, এবং তুমি যদি গুণে দেখো তাহলে দেখবা এখানে হচ্ছে টোটাল 32টি মৌল আছে, এখানে হচ্ছে 32টি মৌল আছে। তাহলে দেখো 1 নম্বর পর্যায়ে 2টি, 2 নম্বর পর্যায়ে 8টি, 3 নম্বর পর্যায়ে 8টি, 4 নম্বর পর্যায়ে 18টি, 5 নাম্বার 18, 6 নাম্বার 32, 7 নাম্বার 32। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো পর্যায় না, এগুলো কিন্তু এই যে এই দুটো জায়গায় এরা সবাই আছে। বুঝতে পারছো? আচ্ছা, গ্রুপটা খেয়াল করো তো, কোন গ্রুপে কয়টি আছে এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করবে। আমি কয়েকটা দেখাই দিচ্ছি তোমাকে। যেমন 1 নাম্বার গ্রুপ, এই যে 1 নাম্বার গ্রুপ কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7, 7টি। 2 নাম্বার গ্রুপ 1 2 3 4 5 6, 6টি। বাকিগুলো একটু তুমি নিজে বাসায় ট্রাই করবা, ট্রাই করে করে খাতায় লিখবা যে 1 নাম্বার গ্রুপে কয়টি আছে, 7টি। 2 নাম্বার গ্রুপে কয়টি, 6টি। এগুলো একটু খাতায় কি করবা, নোট করে নিবা এই যে এগুলোর পাশে। বুঝতে পারছো? ওকে, নেক্সটে আসি আমরা। আচ্ছা, আমরা এখান থেকে দেখবো যে আমাদের বইয়ে কি আছে এটাও দেখবো। আচ্ছা, টাইপ নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট, ইলেকট্রন বিন্যাস জানতে হবে আগে। টাইপ নাম্বার 3 কি বলছিলাম, অবস্থান নির্ণয়। তার মানে কোনো একটা মৌল পর্যায় সারণী ঠিক কোন জায়গায় অবস্থান করতেছে এটা জানার জন্য আমাদের সবার আগে ইলেকট্রন বিন্যাস জানতে হবে। চ্যাপ্টার 3 তে তোমরা ইলেকট্রন বিন্যাস পড়ে এসেছো, যদি না পড়ো তাহলে আমরা পরবর্তীতে চ্যাপ্টার 3 এর যে ক্লাসটা আপলোড দিব এটা দেখে নিবা। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, এই যে ইলেকট্রন বিন্যাস তোমাদের কি মনে আছে চ্যাপ্টার 3 তে কিভাবে পড়ছিলাম? আমরা পড়ছিলাম 1s2, 2s2, 2p6, তারপর কি পড়ছিলাম 3s2, তারপর কি পড়ছিলাম 3p6, মনে আছে কি? তারপর কি পড়ছিলাম 4s2, তারপর 3d10, এভাবে যেতে থাকতো তাই না? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তারপর কি 3d10, এভাবে যেতে থাকতো তাই না? এগুলো হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। এখন দেখো আমরা কিভাবে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করবো এটা জানার জন্য দেখো, কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করার জন্য তার দুইটা ধর্ম জানতে হবে, ধর্ম না দুইটা অবস্থান জানতে হবে আসলে, যে এই মৌলটি কত নম্বর পর্যায়ে আছে আর একটু হচ্ছে কত নম্বর গ্রুপে আছে, এই দুটো জানতে হবে। তো এই যে পর্যায়, পর্যায় জানতে হলে তুমি লিখে রাখো যে পর্যায় মানে হচ্ছে n এর মান, n এর মান। এই nটা কি? nটা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর। কি বলছি? আচ্ছা, বহিস্থ না, সর্ববহিস্থ লেখো। খাতায় নোট করে ফেলার সাথে সাথে সর্ববহিস্থ কি বলছি, শক্তি স্তর। একটু পরে আমরা দেখতেছি জিনিসটা। সর্ববহিস্থ শক্তি স্তর। এবং এই যে গ্রুপ, গ্রুপের জন্য আমার 3টা ফর্মুলা জানতে হবে। সর্ববহিস্থ যদি সবার শেষের অরবিটালটা যদি আমাদের s হয় তাহলে হবে s এর ইলেকট্রন সংখ্যা। জাস্ট লিখে রাখো, আমি একটু পরে তোমাদেরকে বুঝাই দিচ্ছি সবগুলো টপিক। s এর কি ইলেকট্রন সংখ্যা। তারপর যদি হয় s এবং p থাকে তখন হবে কি জানো, তখন হবে s প্লাস p প্লাস 10, অর্থাৎ s এর ইলেকট্রন সংখ্যা প্লাস p এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10, এটা হচ্ছে গ্রুপ। তারপর আসো, যদি s থাকে d থাকে তাহলে কি হবে জানো, তাহলে হবে s প্লাস d, অর্থাৎ s এর ইলেকট্রন প্লাস d এর ইলেকট্রন। এক্ষুনি বুঝে দিচ্ছি, আগে এটা তুলে ফেলো। তারপর দেখো তোলা শেষ? ওকে, একটু আমরা এক্সাম্পল দেখি। চলো এক্সাম্পল দেখি কিভাবে আমরা কি করব। দেখো, মনে করো যে আমরা একটা যে কোনো একটা মৌল নিলাম, মনে করো আমরা নিলাম সোডিয়াম, সোডিয়াম Na, এটাকে বলা হয় সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। ঠিক আছে, সোডিয়াম নিলাম। 1 নম্বর কাজ ইলেকট্রন বিন্যাস করা। কি করা? ইলেকট্রন বিন্যাস করো। 1s2, যদি ইলেকট্রন বিন্যাস না পারো তাহলে 3 করে আসতে হবে আগে। ঠিক আছে, 1s2, 2s2, তারপর কি 2p6, তারপর কি 3s1। ঠিক আছে, ওকে। তারপর খেয়াল করো, এখন আমরা বলছিলাম পর্যায় মানে কি, একটু আগে দেখো কি বলছি, পর্যায় মানে বলছি যে n এর মান, n কি সর্ববহিস্থ শক্তি স্তর। সর্ববহিস্থ শক্তি স্তর মানে এই যে দেখো, এই যে সর্ববহিস্থ শক্তি স্তর মানে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর, এটা 3 নম্বর। তাহলে সর্ববহিস্থ মানে সবার বাইরের শক্তি স্তর কোনটা, 3 নম্বরটা না? মানে এই যে n এর মান, এটাই হচ্ছে আমার n। বুঝতে পারছো? তাহলে এটার পর্যায় কি হবে বলো আমাকে, পর্যায় কি হবে বলো? পর্যায় হবে কি 3। বুঝতে পারছো কেন বলছি? কেন? কারণ সর্ববহিস্থ শক্তি স্তর এই n এর মান মানে s এর সহগটা। বুঝতে পারছো? তারপর আসো, দেখো তো সবার বাইরে কি আছে, জাস্ট s আছে না, সিঙ্গেল s। 3 এর মধ্যে কি আর কেউ আছে, p আছে, d আছে? নাই, কিন্তু শুধু s আছে। তাহলে দেখো একটু আগে আমরা কি পড়ছি, যদি শুধু s থাকে তখন কি হবে, s এর ইলেকট্রন সংখ্যা। তাহলে করো s এর ইলেকট্রন সংখ্যা কয়টা, এই যে দেখো s এর ইলেকট্রন হচ্ছে
ওয়ান, একটা। তাহলে আমার গ্রুপ কি হবে, সরি, গ্রুপ সংখ্যা কত হবে দেখো তো, এস এর ইলেকট্রন সংখ্যা, দ্যাট মিন্স 1। এটা কি বুঝতে পারছো? এক নাম্বার কাজ কি করছি, ইলেকট্রন বিন্যাস করছি। দুই নাম্বার কাজ, সর্ববহিষ্ঠ শক্তি স্তর মানে এন এর মান বা সহগ হচ্ছে আমার পর্যায়, এবং গ্রুপ হচ্ছে কি এস এর ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, একটু জটিল করি, একটু কঠিন কিছু করি। আসো, কঠিন কি করা যায়, মনে করো অক্সিজেন করলাম। অক্সিজেনের কত বলো তো, সংখ্যা কত, 8 না, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা। না পারলে পর্যায় সারণী দেখে রাখো। তারপর দেখো কিভাবে করবো, ইলেকট্রন বিন্যাস করো 1s2, ওকে, দেন 2s2, কয়টা হয়েছে 2 4, লাগবে কয়টা আরো 4টা, তাহলে 2p4। ঠিক আছে, ওকে। এখন দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোনটা, এটা হচ্ছে 1, এই দুটো হচ্ছে 2, তাই না? ওকে, তাহলে সবার বাইরে কি 1 বাইরে নাকি 2 বাইরে, মনে আছে কিনা তোমাদের? এক নম্বর শক্তি স্তর n equals 1, এটা ছিল আমার 2 নম্বর শক্তি স্তর n equals কি 2, তাহলে বাইরে কি 1 নাকি 2, 2 বাইরে না, তার কারণে কি হবে এই যে 2, অর্থাৎ এই যে সহগ হচ্ছে আমার 2, তাহলে অ্যান্সার কি হবে, মানে পর্যায় কি হবে, পর্যায়, পর্যায় হবে 2। আশা করি একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, পর্যায় 2। এবার বলো আমাকে গ্রুপ কি হবে, গ্রুপ কি হবে বলো তো। দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কে কে আছে, এস আছে, পি আছে, তাহলে খুব খেয়াল করো, খুব খেয়াল করো, এস এবং পি দুজন থাকলে আমরা কি বলছিলাম, এস এবং পি দুজন থাকলে কি হবে, এস প্লাস পি প্লাস 10, বুঝতে পারছো? তাহলে কি হবে আমাদের এস প্লাস পি প্লাস 10। ওকে, আসো, তাহলে এস প্লাস পি প্লাস 10, তাই না, এস প্লাস পি প্লাস 10। দেখো এস এ কয়টা ইলেকট্রন আছে, দুইটা, দিলাম 2। পি তে কয়টা ইলেকট্রন, দেখো 4টা, দিলাম 4 প্লাস 10, তাহলে কত, 2 4 6 প্লাস 10 16। একদম ক্লিয়ার, আশা করি কোনো প্রবলেম নাই, সব ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয় তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো। কি প্র্যাকটিস করবা, তোমরা প্র্যাকটিস করো সিএল মানে ক্লোরিন, ক্লোরিনের কত কত 17। ওকে, তারপর আসো আর কি প্র্যাকটিস করতে পারো, আরেকটা করো ক্রোমিয়াম, ক্রোমিয়াম হচ্ছে 24, ঠিক আছে, এটা 24, এটা হচ্ছে 17। এটা যে তুমি কি করবা, বাসায় প্র্যাকটিস করবা। কি করবা, বাসায় প্র্যাকটিস, কি করতে হবে, পর্যায় এবং গ্রুপ নাম্বার নির্ণয় করতে হবে, মানে অবস্থান নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছো, এবং তোমাদের বইয়ে দেখবো সবকিছু দেওয়া আছে, দেখো একটু একটু দেখাই দিই তোমাদেরকে সবকিছু কিভাবে দেওয়া আছে, খেয়াল করো। আচ্ছা, এই যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের কথাবার্তা আমরা আগেই বলছি, 7টা পর্যায়ে আছে, 18টি গ্রুপ আছে, কোন পর্যায়ে কয়টি, কোন গ্রুপে কয়টি, সবকিছু বলা শেষ। ওকে, তারপর আসো, এই যে দেখো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় বের করার নিয়ম পড়াইছি, গ্রুপ বের করার নিয়ম পড়াইছি। এবার আসো, দেখো সব ইলেকট্রন বিন্যাসগুলো একদম সব দিয়ে দিচ্ছে তোমাদেরকে, সব দিয়ে দিছে না? যেমন দেখো হাইড্রোজেনটাই দেখো, ইলেকট্রন বিন্যাস করছে 1s1, পর্যায় কি হবে 1, গ্রুপ কি হবে এস এর ইলেকট্রন মানে 1, বুঝছো? সবগুলো কিন্তু দেওয়া আছে, বাট না দেখে করবা, যেটা এসডব্লিউ দিচ্ছে ওটাকে নিচে করো, যদি না পারো এখান থেকে দেখো অথবা আমাদেরকে কমেন্ট করো। ঠিক আছে, নিজের যাচাই করো আগে, বুঝতে পারছো? ওকে, এগুলো তো বুঝছোই, এগুলো আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি। ওকে, এখন আসো কিছু ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো কি দেখো তো। এক নম্বর যে ব্যতিক্রম সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, হাইড্রোজেনের অবস্থান মানে হাইড্রোজেন কেন, এগুলো দেখো রিডিং করে নিলে হয়ে যাবে, ঠিক আছে, এগুলো পারবা, একদমই বেসিক কথাবার্তা। দেখো হাইড্রোজেনের অবস্থান কি বলছে, হাইড্রোজেন একটি অধাতু কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র, আচ্ছা সেটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর যে গ্রুপ 1 2 এগুলো হচ্ছে ক্ষার, গ্রুপ 1 হচ্ছে ক্ষার, ঠিক আছে। তো এখন বলা হচ্ছে যে হাইড্রোজেন তো একটা অধাতু, অধাতুগুলো নর্মালি হয় আমাদের পর্যায় সারণীর যে লাস্টের দিকে 17 16, ওগুলো হচ্ছে আমাদের অধাতু পড়ে। কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও পর্যায় হাইড্রোজেনকে কেন 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে, এখানে জাস্ট ব্যাখ্যাটা বলে দিচ্ছে, ঠিক আছে। এগুলো জাস্ট থিওরিটিক্যাল কিছু কথাবার্তা, একবার নিজে রিডিং করে নিবা। দেখো ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট পড়াই দিছি অলরেডি, তো একটু রিডিং করে নিবা নিজে, যদি না পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা অথবা আমাদের ইনবক্স করবা, ঠিক আছে, আমাদের পেজ কিংবা ইউটিউব বা হোয়াটসঅ্যাপ এনিথিং। ওকে, এই যে এবার আমাদের মেইন পার্ট, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আসো আগে একটু স্লাইডে আসো, স্লাইডে একটু কথাবার্তা বলি, তারপর আমরা বয়ে যাব। তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে। দেখো কি করতে হবে, আসো এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে 1 নম্বর যেটা তোমার জানা লাগবে সেটা হচ্ছে পারমাণবিক আকার অথবা ব্যাসার্ধ, সেম কথা, আকার বা ব্যাসার্ধ। 2 নম্বর আছে ধাতব ধর্ম, ধাতব ধর্ম। 3 নম্বর আছে আয়নীকরণ শক্তি, কি বলছি, আয়নীকরণ
শক্তি। ঠিক আছে, তারপর আছে আমাদের ইলেকট্রন শক্তি। ইলেকট্রন আসক্তি, সরি, ইলেকট্রন আসক্তি। আচ্ছা, তারপর একটা আছে, সেটা হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। কি বলছি? ও ওকে, তারপর আমাদের একটা আছে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। কি বলছি? তড়িৎ ঋণাত্মকতা, শর্টকাটে লিখে রাখলাম তড়িৎ ঋণাত্মকতা। এখন কথা হচ্ছে, এই যে ধাতব ধর্ম বা আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা সবগুলো আমরা বই থেকে দেখবো, কিন্তু আমাদের একটা একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র আগে মাথায় রাখতে হবে। কি সূত্রটা হচ্ছে, এই যে পারমাণবিক আকার, আকার সমানুপাতিক ধাতব ধর্ম, ধাতব ধর্ম সমানুপাতিক 1/a ই। মানে কি? মানে হচ্ছে আকারের সমানুপাতিক ধাতব ধর্ম, ধাতব ধর্মের সমানুপাতিক 1/a ই। তার মানে যদি কোথাও দেখো যে আকার বাড়তেছে, তাহলে ধাতব ধর্মও বাড়বে। ঠিক আছে, যদি কি হয়, আকার যদি কি হয় বাড়ে, ধাতব ধর্ম কি হবে? বাড়বে। কিন্তু আয়নীকরণ শক্তি কি হবে? কমবে। ইলেকট্রন শক্তি কমবে, তড়িৎ ঋণাত্মকতা কমবে। বুঝতে পারছো? তার মানে যদি আকার কমে, ধাতব ধর্ম কমবে, আর এগুলো কি হবে? বাড়বে। বুঝতে পারছো? ওকে, এবার আসি, একটু ডিটেলসে আসি যে কোনটা আসলে কি। আকার বলতে কি বোঝাচ্ছি? আকার মানে হচ্ছে, আচ্ছা যদি আমরা একটু আমাদের পর্যায় সারণীটাকে একটু দেখি, একটু পর্যায় সারণীটা দেখি। দেখো, আমাদের সবার প্রিয় পর্যায় সারণী, খেয়াল করো। আকারের মধ্যে যেটা তোমরা জানতে হবে সেটা হচ্ছে, যদি আমার এই যে একই পর্যায়ে, কি বলছি? একই পর্যায়ে, একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যায়, কোন দিকে যাবে? বাম থেকে ডানে। বাম থেকে ডান মানে কি? এটা হচ্ছে আমার বাম সাইড, ওটা হচ্ছে আমার ডান সাইড। ঠিক আছে, তাহলে বাম থেকে ডানে মানে যদি এভাবে যাই, এভাবে গেলে আকার কি হবে জানতে হবে। আকার হ্রাস পাবে। কি পাবে? আকার হ্রাস পাবে। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সোডিয়াম এবং ক্লোরিন, এই দুজনের মধ্যে কার আকার বেশি, কার আকার কম, তাহলে কার আকার বেশি বলো তো? এই যে সোডিয়াম, এই যে ক্লোরিন, দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে আকার কি হয়? হ্রাস পায়। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে আকার কি পায়? হ্রাস পায়। তাহলে ক্লোরিন দেখো সবার ডানে, ঠিক আছে, সবার ডানে, আর সোডিয়াম বামে। তাহলে কে বৃদ্ধি? সোডিয়াম বেশি, ক্লোরিন কম। বুঝতে পারছো? আরেকটা দেখো, মনে করো লিথিয়াম এবং অক্সিজেন, লিথিয়াম এবং অক্সিজেনের মধ্যে কে বড় কে ছোট? কে বড় কে ছোট? এক নম্বর সত্য, একই পর্যায়ে আছে না? একই পর্যায়ে লিথিয়াম অক্সিজেন, দেখো লিথিয়াম অক্সিজেন একই পর্যায়ে আছে, তাহলে যে বামে আছে সে বড়, যে ডানে আছে সে কি? ছোট। বুঝতে পারছো? ওকে, এখন এখন গ্রুপে আসো। একই গ্রুপ, কি বলছি? একই গ্রুপে, একই গ্রুপে কি হবে? যদি ওপর থেকে নিচে যাই, কোথায়? ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে গেলে কি হয় জানো? এই যে দেখো, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে গেলে একটি একটি করে শেল বৃদ্ধি পায়, একটি করে শক্তি স্তর বৃদ্ধি পায়, তার কারণে আকারও কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা যেহেতু আমাদের বেসিক ক্লাস না, রিভিশন ক্লাস, তো অত ডিটেইলসে যাচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো বলতেছি তোমাদেরকে। যেমন দেখো লিথিয়াম এবং সোডিয়াম, লিথিয়াম এবং সোডিয়াম দেখো একই পর্যায়ে, একই গ্রুপে আছে, আছে না? একই গ্রুপে। এখন একই গ্রুপে দেখো, লিথিয়াম উপরে, সোডিয়াম নিচে। কি বলছি? উপর থেকে নিচে গেলে কি হয়? বৃদ্ধি পায়। তার মানে সোডিয়ামের আকার বড়, লিথিয়ামের আকার ছোট। বুঝতে পারছো আশা করি? তাহলে তোমরা একটু আমাকে কমেন্টে জানাই দিবা যে কার্বন এবং সিলিকন, এই দুজনের মাঝে কার আকার বেশি, কার আকার কম। ঠিক আছে, সূত্র একটাই, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। আশা করি একদম ক্লিয়ার। আসো মেইন বুকে আসি, আমাদের কথাবার্তা শেষ, একটু মেইন বুক একটু দেখে ফেলি। এক নাম্বার ধাতব ধর্ম, রিডিং করে নিবা, বেসিক ক্লাসে সবকিছু আলোচনা করেছি অলরেডি। ওকে, দেখো এইসব না, সংজ্ঞা হচ্ছে কি? দেখো সংজ্ঞা হচ্ছে কি, এই যে আধুনিক সংজ্ঞা অনুযায়ী এটা লিখতে হবে। যদি বলে যে ধাতব ধর্ম কাকে বলে বা ধাতু কাকে বলে, এই যে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে কি বলে? ধাতু বলে। ঠিক আছে, পরীক্ষা আসলে এটা লিখবা। তারপর আসো, এই যে দেখো লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে। ওকে, তারপর আসো অধাতব ধর্ম, এগুলো সেম।
তারপর দেখো এই যে পারমাণবিক আকার, যা বলছি তাই কিন্তু লেখা আছে, ঠিক আছে, যা বলছি তাই লেখা আছে, একবার রিডিং করে নিবা সব হয়ে যাবে। আয়নীকরণ শক্তি, উল্টা উল্টা আয়নীকরণ শক্তি কি হবে, উল্টা দেখো, দেখো বলতেছি, আয়নীকরণ শক্তি সংখ্যাটা একটু জানা লাগবে, সংখ্যাটা একটু জানা লাগবে। তারপর হচ্ছে কি হবে, দেখো আয়নীকরণ শক্তি কি হবে, ওই যে আকারের উল্টা, তাহলে একই পর্যায়ে, কি বলছি, একই পর্যায়ে, একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই, কোন দিকে যাবে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে গেলে আকার কি হচ্ছিল, আকার হচ্ছিল হ্রাস, তাহলে আয়নীকরণ শক্তি কি হবে, উল্টা, বৃদ্ধি। আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি। বুঝতে পারছো, আয়নীকরণ শক্তি হবে বৃদ্ধি। তাহলে আমি তোমাকে বলি যে সোডিয়াম এবং ক্লোরিন, এই যে Na এবং আচ্ছা Na এবং ক্লোরিন, Na এবং ক্লোরিনের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, কি হবে, দেখো দুইটা একই পর্যায়ের মধ্যে আছে, বাম থেকে ডানে আসছে, বাম থেকে ডানে গেলে আকার হয় হ্রাস, আয়নীকরণ শক্তি হয় বৃদ্ধি, তাহলে আয়নীকরণ শক্তির ক্রম কি হবে, সোডিয়ামের কম, ক্লোরিনের বেশি। বুঝতে পারছো, বুঝতে পারছো, যেহেতু রিভিশন ক্লাস একটু ফাস্ট যেতে হবে, ঠিক আছে, একটু ফাস্ট যেতে হবে, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, আমরা লাগলে আরেকটা লেকচারের মাধ্যমে, লাগলে আমরা এই যে যে ধর্ম নিয়ে আমরা আলাদা একটা লেকচার আপলোড করবো, ঠিক আছে। আচ্ছা একটু ফাস্ট যেতে হবে যেহেতু রিভিশন ক্লাস। ওকে, সেম ইলেকট্রন শক্তি, সেম আয়নীকরণ শক্তির মতো সেম, একটু সংখ্যাগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, সংখ্যাগুলো একটু পড়ে নিতে হবে, সংখ্যাগুলো একটু ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে সংখ্যা এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত, ঠিক আছে, একটু পড়ে নিতে হবে। ওকে, মোটামুটি আমাদের লেকচার শেষ, তো এই তিনটা কথা এটাও সেম, ঠিক আছে। আমরা তো একটু আগে বললামই যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎচুম্বকতা এই তিনজন হচ্ছে সেম, ঠিক আছে, এটা হচ্ছে কি আকারের উল্টা, আর ধাতব ধর্ম হচ্ছে আকারের সমানুপাতিক, আশা করি বুঝছো। তারপর দেখো একটু কিছু কথা বলা হয়েছে, যেমন দেখো যেটা বললাম একটু আগে, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপ এটাকে আমরা বলি ক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপ এটাকে আমরা বলি মিথ্যা ধাতু, মধ্য ধাতু বলা হয় গ্রুপ নাম্বার 11 এর 4টি মৌল, কি কোন 4টি মৌল, কোন 4টি, এই যে দেখো কপার, সিলভার, গোল্ড এবং কি ননজেনিয়াম, ঠিক আছে। ওকে, তারপর আসো হ্যালোজেন, হ্যালোজেন মানে হচ্ছে গ্রুপ নাম্বার 17, কত নাম্বার 17, মানে কি ওই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। তারপর আসো আরো আছে হ্যালোজেন, আচ্ছা বাকিগুলো লাগবে না। নিষ্ক্রিয় গ্যাস কোনটা, নিষ্ক্রিয় হচ্ছে গ্রুপ নাম্বার 18, ঠিক আছে 18। তারপর আছে আরো চ্যালকোজেন আছে, নিক্টোজেন আছে, ওগুলো তোমরা ইন্টারে গিয়ে পড়বা, ঠিক আছে, আপাতত লাগবে না। অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লক, ডি ব্লক মানে, আচ্ছা ডি ব্লক মানে হচ্ছে গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12, গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12, এদের মধ্যে কিছু কিছু মৌলকে আমরা অবস্থান্তর মৌল বলি। তোমাদের কাছে খুব একটা ডিটেইলস জানা লাগবে না, বাট একটু জেনে রাখো, একটু জেনে রাখো। এই যে দেখো এগুলো তোমরা ইন্টারনেট কেমিস্ট্রিতে একদম খুব সুন্দর মতো পাবা, ঠিক আছে। এই যে দেখো এটাকে আমরা বলি ডি ব্লক মৌল, ঠিক আছে, ডি ব্লক মৌল। আর এই দুইটাকে আমরা বলি এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল। তো এই যে ডি ব্লক মৌল মানে এই বক্সটাকে আমরা বলি কি জানো, আমরা বলি মানে এই মৌলের মানে এই বক্সের মধ্যে কিছু কিছু মৌল আছে যেগুলোকে আমরা বলি অবস্থান্তর, কি বলি, অবস্থান্তর। খুব ডিটেইলসে যাচ্ছি না, অবস্থান্তর, ঠিক আছে। কিছু কিছু মৌল, সব না কিন্তু, ডি ব্লকের মধ্যে মানে এই যে বক্সের মধ্যে, যে ব্লু কালার এই বক্সের মধ্যে সবাই কিন্তু না, কিছু কিছু মৌল আছে যেগুলো কি অবস্থান্তর। আর এই যে এই দুই লাইনের মধ্যে কিছু কিছু মৌল আছে যাদেরকে আমরা বলি অন্ত অবস্থান্তর, কি বলি, অন্ত অবস্থান্তর। ইনশাআল্লাহ এগুলো তোমরা এইচএসসি তে একদম কেমিস্ট্রির বেসিক কিতাবে দেখবো, ঠিক আছে। অন্ত অবস্থান্তর, ঠিক আছে, অবস্থান্তর, অন্ত অবস্থান্তর। তো এটাই ছিল আমাদের সম্পূর্ণ লেকচার। তোমরা দেখেছো যে বই থেকে একদম দাগিয়ে দাগিয়ে পড়ে দিয়েছি। ইনশাআল্লাহ সম্পূর্ণ চ্যাপ্টারটা খুব সুন্দর মতো কমপ্লিট হয়েছে। যদি তুমি বাসায় একবার পড়ে থাকো আর এখন যদি একবার একটু বইটা রিভিশন দাও, তাহলে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা খুব সুন্দর মতো শেষ হয়ে গেছে তোমাদের। নেক্সট আমরা ইনশাআল্লাহ একটা সিকিউ এর মাধ্যমে সম্পূর্ণ পর্যায় সারণী কভার করব। তাহলে আমরা শুরু করি। এই যে আমাদের কাঙ্ক্ষিত সিকিউ হচ্ছে এটা, দেখো একটি উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপক থেকে দেখো একদম ক থেকে জ পর্যন্ত কিছু প্রশ্ন দেওয়া আছে। আর আমি আশা করি যে বোর্ডে যত ধরনের যত টাইপের সিকিউ আসে সবগুলো কিন্তু এই টাইপের মধ্যে কি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা আমাদের 1 নাম্বার কাজ হবে এই যে উদ্দীপক যেটা দেওয়া আছে না, এই উদ্দীপকটাকে সলভ করা। তাহলে চলো উদ্দীপক সলভ করি। উদ্দীপক সলভ বলতে দেখো তো এখানে এ বি সি ডি ই এফ 6টা মৌলের নাম দিয়ে দিছে এবং 6টা পারমাণবিক সংখ্যা দিয়ে দিছে। তার মানে এ মৌলের পারমাণবিক সংখ্যা 3, বি এর 15, সি এর 7, এভাবে দিছে আর কি। তো তোমার উদ্দীপকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে এমনই পারমাণবিক সংখ্যা দিয়ে দিছে অথবা ইলেকট্রোমিনাস দিয়ে দিছে, যে কোনো একটা থাকতে পারে। তোমার একটু প্রথমে মৌলগুলোকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু আসল পর্যায় সারণীটা একটু দেখি আগে। এই যে দেখো আমাদের পর্যায় সারণী, আমরা পর্যায় সারণীকে এক সাইডে রাখি এবং এখন আমরা কি করব, সিলেক্ট করি যে কোনটা আসলে কি মৌল। দেখো বলা হয়েছে এই যে এ মৌল, এ মৌলের পারমাণবিক সংখ্যা কত, 3। দেখো তো 3 কোথায় আছে, 3 কোথায় আছে, এই যে দেখো 3, ঠিক আছে, এই যে দেখো 3, এই যে 3। তাহলে এটা হচ্ছে আমার কি একে লিথিয়াম, ঠিক আছে। এবার আসো বি, বি দেখো কি বলা আছে,
15, ঠিক আছে। আচ্ছা দেখো এখন 15 কোথায়, 15 কোথায়, এই যে 15, 15 তাহলে কোনটা, এই যেটা হচ্ছে আমার বি, ঠিক আছে। এবার আসো সি তে, দেখো সি তে বলা আছে 7, 7 কোথায় দেখো, এই যে 7, মানে 7 হচ্ছে আমার কি, নাইট্রোজেন, দ্যাট মিন্স নাইট্রোজেন হচ্ছে সি। তারপর আসে ডি, ডি কি কি বলা আছে 8, তাহলে 8 কোনটা, এই যে অক্সিজেন, এটা হচ্ছে আমার কি ডি, ঠিক আছে। তারপর আসো ই, ই হচ্ছে আমার 11, 11 কি আছে, এই যে দেখো সোডিয়াম হচ্ছে আমার 11, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি ই, বুঝতে পারছো। এফ কি, এফ হচ্ছে 19, 19 কে, 19 কে দেখো, এই যে দেখো 19 কোথায়, 19 হচ্ছে আমার পটাশিয়াম, মানে এই যে এফ হচ্ছে আমার পটাশিয়াম। তাহলে আমি কি পেলাম, এ হচ্ছে আমার লিথিয়াম, বি হচ্ছে আমার কি ফসফরাস, সি হচ্ছে নাইট্রোজেন, ডি হচ্ছে অক্সিজেন, ই হচ্ছে সোডিয়াম এবং এফ হচ্ছে কি পটাশিয়াম, ঠিক আছে। আসো এবার আমরা আস্তে আস্তে একটু সিকিউতে আসি, সিকিউতে আসি। 1 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো, বলা হচ্ছে বি শনাক্ত করো এবং ইলেকট্রোমিনাস দেখাও। খুবই ইজি না, দেখো বি শনাক্ত করতে বলছে, তাহলে তোমার একটু ব্যাখ্যা লিখতে হবে যে বি কি, আগে এটাকে শনাক্ত করতে হবে। দেখো ক নাম্বার আমাদের, তাই না? আচ্ছা, ক নাম্বার আমাদের বি কে শনাক্ত করতে হবে। তুমি তো সুন্দর করে লিখবা যে যেহেতু প্রশ্নে দেওয়া আছে কি বি এর পারমাণবিক সংখ্যা কত, 15, তাই না? তাহলে বি এর পারমাণবিক সংখ্যা, কি লিখলাম যে বি এর পারমাণবিক সংখ্যা সমান কত, 15। তাহলে সুতরাং বি কি হবে বলতো, সুতরাং বি হচ্ছে, দেখো আমরা একটু আগেই দেখছি এর আগের স্লাইডে, সুতরাং বি হবে, তুমি সুন্দর করে বাংলা নামটাও লিখে দিবা। দেখো আমাদের কি বি কি পেয়েছিলাম, এই যে দেখো ফসফরাস পাইছিলাম, তাই না? বি পাইছিলাম ফসফরাস, তাহলে ঠিক আছে দেখে নাও, তাহলে বাংলা লাইন লিখে দিবে, বাংলা নামটা ফসফরাস। তাহলে আমাদের বি কি হবে, এই যে দেখো ফসফরাস, ঠিক আছে। পাশে ব্র্যাকেট দিয়ে কি লিখে দিবা, পি, মানে প্রতীকটা আমরা লিখে দিচ্ছি। তাহলে আমরা কি লিখলাম যে বি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তার কারণে বি কি হবে ফসফরাস, পাশে কি লিখে দিলাম, পি লিখে দিলাম। আচ্ছা আরেকটা জিনিস বলছে দেখো তো, শনাক্ত করো এবং ইলেকট্রন বিন্যাস দেখাও। তাহলে আসো ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে, ইলেকট্রন বিন্যাস করি। সুতরাং এই যে ফসফরাস ইলেকট্রন বিন্যাস, ফসফরাস ব্র্যাকেট দিয়ে লিখছি 15, 15 কেন লিখছি, কারণ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, ঠিক আছে। আচ্ছা কি হবে, প্রথমে 1s2 ইলেকট্রন বিন্যাস কোন কোন চ্যাপ্টারে আমরা শিখছিলাম, আমরা শিখছিলাম চ্যাপ্টার 3 তে, ওকে। 1s2, 2s2, তারপর কি 2p6, কয়টা হয়েছে দেখো, এই যে কয়টা হয়েছে, দুইটা হয়েছে, চারটা হয়েছে, 10টা হয়েছে, লাগবে কয়টা 15টা। তাহলে তারপর কি আসে 3p এর পরে কি 3s, 2p এর পরে 3s, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, তারপর কি আসে, তারপর আমার 3p, 3p কত হবে দেখো তো, 2 4, 4 এ 6 10, 10 আর 2 এ 12, আর কয়টা বাকি 15 হইতে 3টা বাকি না, তার কারণে 3p3, বুঝতে পারছো। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ইলেকট্রন সংখ্যা কোন 2, 2 2 4, 4 এ 6 10, 12, 15, এই যে আমার 15, বুঝতে পারছো। এভাবে হচ্ছে আমরা কি করছি, যে বি মৌলটাকে শনাক্ত করছি এবং তার ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আশা করি ক নাম্বারটা পারা যাবে। নেক্সট কোশ্চেনে যাই। খ নাম্বার, খ নাম্বারে কি বলেছে দেখো, যে পর্যায় সারণীতে সি মৌলের অবস্থান নির্ণয় করে। আমরা বেসিকে খুবই সুন্দর মতো শিখছিলাম, মানে বেসিক যে ক্লাসটা আমরা দিয়েছি, তোমরা আমাদের ইউটিউব চেক করতে পারো, এখানে আমরা খুব সুন্দর মতো এই যে অবস্থান নির্ণয় করা শিখছিলাম, তাই না? আচ্ছা সি কে দেখো তো, প্রথমেই তোমার লিখতে হবে যে সি টা আসলে কে। দেখো আমরা ফার্স্ট স্লাইডে আমরা কিন্তু পড়ছিলাম সি জিনিসটা কি হবে, খেয়াল করো, এই যে দেখো ফার্স্ট স্লাইডে সি কে, সি কে, এই যে দেখো সি আমার, বুঝতেছো, সি হচ্ছে কি নাইট্রোজেন, তাই না? আচ্ছা তাহলে আমরা যাই, আমরা আমাদের কোশ্চেনে ব্যাক করি খ নাম্বারে। ওকে, তাহলে কি করতে হবে, যে সি মৌলকে প্রথমে শনাক্ত করতে হবে, শনাক্ত করে, আচ্ছা 1 নাম্বার আমরা, তাহলে খ নাম্বার, প্রথমে আমরা সি কে শনাক্ত করব। আমরা লিখবো যে সি এর পারমাণবিক সংখ্যা, আমি শর্টকাটে লিখতেছি, তোমরা একটু পরীক্ষায় বর্ণনামূলক লিখবে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে এই যে সি এর পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে দেখো তো, 7, 7, ঠিক আছে। তাহলে তুমি কি বলতে পারো, সুতরাং সি হলো, সি এর নাম কি বলতো, 7 কে নাইট্রোজেন, তাই না? আচ্ছা তাহলে সি এর নাম হচ্ছে আমাদের নাইট্রোজেন। ওই যে আগের মতো প্রথমে বাংলা নাম লিখলাম, ব্র্যাকেটে কি দিব, তার প্রতীকটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। তাহলে সি কে নাইট্রোজেন, ওকে। এখন কি বলছে দেখো তো, অবস্থান নির্ণয় করো। এই যে অবস্থান নির্ণয়ের জন্য আমরা বেসিক ক্লাসে খুব ভালো মতো দেখছিলাম যে অবস্থান নির্ণয়ের জন্য সবার আগে আমার যে ফরজ কাজ, ফরজ কাজ হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস করা, কি করা, ইলেকট্রন বিন্যাস করা। তাহলে কার ইলেকট্রন বিন্যাস করবো, এই যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবো। তো তুমি সুন্দর মতো লিখবে, সুতরাং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো, হলো দিয়ে তারপর লিখবে নিচে নাইট্রোজেন 7টা ইলেকট্রন, তাই না?
ওকে, এখন 7টা ইলেকট্রন হলে কিভাবে করব? 1s2, তারপর কি 2s2, তারপর কি 3p। কি হবে বলো তো? দেখো তো কয়টা হয়েছে? 2টা হয়েছে, 4টা হয়েছে, আর কয়টা লাগে? 3টা লাগে না? তাই 2p 3। বুঝতে পারছো? 1s2, 2s2, 2p 3। এটা কার ইলেকট্রোবিন্যাস? এটা হচ্ছে নাইট্রোজেন, মানে ওই যে সি মৌলের ইলেকট্রোবিন্যাস। ঠিক আছে, ওকে। কিন্তু প্রশ্নে কি চাইছে? অবস্থান নির্ণয় করা না? আচ্ছা, এখন এই যে অবস্থান নির্ণয়ের জন্য আমরা বেসিক ক্লাসে কিছু শর্টকাট বুদ্ধি শিখছিলাম। কিভাবে অবস্থান নির্ণয়ের জন্য? দেখো, অবস্থান মানে কি নির্ণয় করতে হবে তোমার? অবস্থান মানে তোমার দুইটা জিনিস নির্ণয় করতে হবে। দেখো, একটা হচ্ছে পর্যায়, একটা হচ্ছে পর্যায়, ওকে। আর 2 নম্বর হচ্ছে তার গ্রুপ। ঠিক আছে, যারা বেসিক ক্লাসটা করো নাই, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে বেসিক ক্লাসের লিংকটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। 1 নাম্বার কাজ পর্যায় নির্ণয় করতে হবে, 2 নাম্বার কাজ গ্রুপ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম, বা তোমরা আমাদের এই চ্যাপ্টারে পড়ছো যে পর্যায় হবে ইলেকট্রন বিন্যাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের n এর মান। কার মান? n এর মান। দেখো তো, সর্ববহিষ্ঠ শক্তি স্তর মানে সবার বাইরের শক্তি স্তর কোনটা? 1 বাইরে থাকে নাকি 2 বাইরে থাকে? অবশ্যই 2 বাইরে থাকে। দেখো, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা 1 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর, তাহলে বাইরে কি আছে? 2 নম্বর আছে না? তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তর মানে হচ্ছে এটা। এটা কি? সর্ববহিষ্ঠ শক্তি স্তর। বলেছিলাম সর্ববহিষ্ঠ শক্তি স্তরের n এর মান। n মানে হচ্ছে যে sp, এদের সহগের মান। কি মান? sp, এদের সহগের মান। সহগ কি? 2 না? সহগ কি? 2। তার মানে পর্যায় কি হবে? পর্যায় হবে আমার 2। বুঝতে পারছো কি বলছি? পর্যায় হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে n এর মান। n মানে হচ্ছে sp এর সহগের মান। সহগ কি? 2 2, তাহলে আমরা দিচ্ছি 2। ওকে, আচ্ছা। এখন গ্রুপ নাম্বার নির্ণয়ের জন্য আমরা 3টা ফর্মুলা শিখছি। 3টা। 1 নাম্বার ফর্মুলা, যদি সবার শেষের শক্তি স্তরে তুমি যদি এস এর মান দেখো, শুধু এস আছে, যদি দেখো যে সবার শেষে শুধু এস আছে, মানে মনে করো সবার শেষে দেওয়া আছে 2s1, অর্থাৎ সবার বাইরের শক্তি স্তরে অনলি এস। যদি অনলি এস থাকে, তখন এস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি? তার গ্রুপ নাম্বার। 1 নাম্বার। 2 নাম্বার ফর্মুলা ছিল, যদি সবার বাইরের শক্তি স্তরে এস প্লাস পি থাকে। কি থাকে? এস প্লাস পি। এই যেমন দেখো, এস প্লাস পি, এসও আছে পিও আছে, তখন কি ছিল? তখন ছিল এস এর ইলেকট্রন, যদি এস এর ইলেকট্রন কয়টা আছে দেখো তো? 2টা। 2 প্লাস পি এর ইলেকট্রন, পিতে কয়টা ইলেকট্রন? 3টা, প্লাস 10। বুঝতে পারছো? প্রথমে কি বলছি? এস এর ইলেকট্রন 2, পি এর ইলেকট্রন 3, প্লাস 10। তাহলে টোটাল কত হবে দেখো তো? 2 আর 3 কত? 5, 5 আর 10 কত? 15। তাহলে অ্যান্সার হবে আমার 15। বুঝতে পারছো? বুঝতে পারছো? একদম ডিটেইলসে কিন্তু আমরা বেসিক ক্লাসগুলোতে পড়ছি। আজকে যেহেতু ওয়ান শট সিকিউ ক্লাস, তার মানে আমি আশা করতেছি তুমি বেসিকটা মোটামুটি পারো। ঠিক আছে, তাহলে কি করলাম? তাহলে অবস্থান নির্ণয়। অবস্থান মানে কি? এই যে দেখো, পর্যায় বের করলাম, পর্যায় হচ্ছে 2 এবং গ্রুপ কত পাইছি? 15। ঠিক আছে, তাহলে ক এবং খ নাম্বার আশা করি কোনো প্রবলেম নেই। আর যদি প্রবলেম থাকে, তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে অথবা ইনবক্সে আমাদেরকে জানাবা। ঠিক আছে, জাস্ট ডিসক্রিপশন বক্স চেক করো, আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের যে পেজটা আছে ওটাও তোমরা পেয়ে যাবে আর কি। আচ্ছা, গো নাম্বারে আসো তো। গো নাম্বার কি বলা হচ্ছে দেখো, বলা হয়েছে এ সি ডি, এ সি ডি এদের মৌলের আকারের ক্রম ব্যাখ্যা করো। কি করতে বলছে? মৌলের আকারের ক্রম। তার মানে এই যে আকারের ক্রম, আমাদের বেসিক ক্লাসে পড়ছিলাম যে আকারের ক্রম মানে পারমাণবিক আকারের ক্রম, আমরা কিন্তু খুব ভালো মতো পড়ছিলাম। আচ্ছা, ওইখানে আমরা বেসিকে পড়ছিলাম যে আকার। আচ্ছা, একটু পর্যায় সারণী দেখো তো সবার আগে। এই যে পর্যায় সারণীটা দেখো, বলো এ সি ডি কোনটাকে? এ হচ্ছে আমার 3, তার মানে এই যে এটা হচ্ছে আমার এ, সরি, এই যে এটা হচ্ছে আমার এ, তাই না? এ। সি কে ছিল যেন? সি হচ্ছে 7, মানে নাইট্রোজেন। এই যে আমার 7, মানে সি ছিল, হ্যাঁ সি ছিল। ডি কে ছিল? ডি হচ্ছে 8, মানে হচ্ছে আমার অক্সিজেন, তাই না? ওকে, 8 হচ্ছে আমার অক্সিজেন। তাহলে দেখো, আমরা পেয়ে গেছি এ সি ডি, তিনজনকে আমরা পেয়ে গেছি, খুব ভালো। এখন আমাদের তাদের ক্রম ব্যাখ্যা করতে হবে, আকারের ক্রম। আকারের ক্রম মানে হচ্ছে কে বড় কে ছোট, আমরা পড়ছিলাম বেসিক ক্লাসের পড়া। আচ্ছা, কি পড়ছি দেখো, আমরা পড়ছিলাম যদি একই পর্যায়ে, কি বলছি? একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যায়, কোন দিকে যাবে? বাম থেকে ডানে। বাম থেকে ডানে মানে কি দেখো তো, এই যে এই সাইডটা হচ্ছে আমার বাম সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাম সাইড। আর এই যে এইদিকে যাই, এটা হচ্ছে আমার ডান সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডান সাইড, এটা হচ্ছে আমার কি? আমার বাম সাইড। তাহলে যদি বাম থেকে ডানে যাই, তাহলে আকার কি হবে? আকার কি হবে দেখো, আকার কি হবে ভালো মতো দেখো। আকার হ্রাস পাবে। কি বললাম?
যদি একই পর্যায়ে বাম থেকে ডানে যায় আকার কি হবে? হ্রাস পাবে। 2 নাম্বার কথা, যদি একই গ্রুপে কি বলছি, একই গ্রুপে কি হবে? উপর থেকে নিচে, গ্রুপে যদি উপর থেকে নিচে আসে, তাইলে আকার কি হবে জানো? আকার হবে বৃদ্ধি। তাহলে কি পড়লাম? যে একই পর্যায়ে আকার হ্রাস হবে যদি বাম থেকে ডানে যায়, আর গ্রুপে একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন খেয়াল করো, দেখো আমার এই যে এ, আমার সি, আমার ডি, তিনজনই কি আছে দেখো তো? একই পর্যায়ে আছে না? এই যে দেখো একই পর্যায়ে, বুঝতে পারছো? এই যে দেখো একই পর্যায়ে, একই পর্যায়ে, ঠিক আছে, পাশাপাশি। এখন দেখো তো একই পর্যায়ে আকার কি হবে? আকার কি হবে? হ্রাস পাবে, আকার হ্রাস পাবে। তাহলে কে সব থেকে বড় হবে? এই যে লিথিয়াম সব থেকে বড়, তারপর কে? নাইট্রোজেন, তারপর কে? অক্সিজেন। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার মেইন অ্যান্সার। এখন একটু ব্যাখ্যা তো লিখতে হবে, তাই না? একটু ব্যাখ্যা দিতে হবে। কি ব্যাখ্যা দিবা বলো তো? ব্যাখ্যা দিবা যে দেখো লিথিয়ামের মধ্যে 3টা প্রোটন আছে, 3টা ইলেকট্রন আছে, তাই না? কারণ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তার মানে এখানে 3টা ইলেকট্রন আর 3টা প্রোটন আছে, তাই এদের আকর্ষণ হয় কম। আকর্ষণ কি হয়? ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ কি হয়? কম হয়। কিন্তু এই যে আমার অক্সিজেন, অক্সিজেনের 8টা প্রোটন আছে, 8p, আর 8 ইলেকট্রন আছে, তাই না? 8টা ইলেকট্রন আছে, তার কারণে এদের আকর্ষণ হয় কি? বেশি। আকর্ষণ হয় বেশি, তার মানে অক্সিজেনের মধ্যে আকর্ষণ অনেক বেশি, লিথিয়ামের মধ্যে আকর্ষণ খুবই কম। তাই লিথিয়ামে যেহেতু আকর্ষণ কম, তাই তার ইলেকট্রন এবং প্রোটন খুব আকর্ষণ কিন্তু কম, তার কারণে তাদের সাইজটা হয় বড়। ঠিক আছে, খুব কাছাকাছি আসতে পারে না। আকর্ষণ কম হলে কাছাকাছি আসতে পারে না, তাই সাইজে হয় বড়। ঠিক আছে, কিন্তু আকর্ষণ বেশি হলে খুব কাছাকাছি চলে আসে ইলেকট্রন এবং প্রোটন, এবং তাহলে আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার ব্যাখ্যা, একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, বাট মেইন অ্যান্সার হচ্ছে আমার এইটা। বুঝতে পারছো আশা করি? তাহলে গ নাম্বারটা আমাদের ক্লিয়ার। এবার আমরা ঘ নাম্বারে আসি। ঘ নাম্বার দেখো, আবার সেম আকারের ক্রম, আকারের ক্রম এ এবং ই এর মধ্যে, এ এবং ই এর মধ্যে দেখো, এ কে? এ হচ্ছে আমার 3, একটু আগে পাইছিলাম। এ হচ্ছে আমার লিথিয়াম, তাই না? আমার ই কে? ই কে দেখো তো, ই হচ্ছে আমার 11, ই হচ্ছে 11, 11 মানে কি জানো? 11 মানে হচ্ছে সোডিয়াম, 11 মানে সোডিয়াম। আমরা একদম প্রথম স্লাইডে দেখছিলাম না? এ হচ্ছে আমার লিথিয়াম, ই হচ্ছে কি? আমার সোডিয়াম, যেহেতু 11 বল আছে তার কারণে। এখন খুব ভালো মতো খেয়াল করো, আবার একটু আমরা পিরিয়ডিক টেবিল দেখি, পর্যায় সারণী ভালো মতো দেখো। লিথিয়াম, সোডিয়াম, লিথিয়ামটা কোন জায়গায় আছে দেখো তো? এই যে দেখো লিথিয়াম। সোডিয়ামটা কোন জায়গায় আছে? এই যে দেখো সোডিয়াম। একটা জিনিস কি খেয়াল করছো তোমরা? লিথিয়াম এবং সোডিয়াম কিন্তু কিসে আছে? একই গ্রুপে আছে। এই যে দেখো, এগুলোকে আমরা একটা গ্রুপ বলি। এই যে উপর নিচে হচ্ছে গ্রুপ, একই গ্রুপে আছে না? এই যে লিথিয়াম সোডিয়াম একই গ্রুপে। তাহলে আমরা একটু আগে কি শিখছি দেখো তো? যদি একই গ্রুপে থাকে, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার কি হয়? বৃদ্ধি হয়। একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আকার কি হয়? বৃদ্ধি হয়। মনে রাখো, একই গ্রুপে, এই যে দেখো একই গ্রুপে, এই গ্রুপ এই গ্রুপ একই গ্রুপে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে গেলে কি হয়? আকার, আকার হয় বৃদ্ধি। তার মানে লিথিয়ামের হবে কম, সোডিয়ামের হবে কি? বেশি। বুঝতে পারছো? বুঝতে পারছো? লিথিয়ামের হবে কম, সোডিয়ামের হবে বেশি। ঠিক আছে, আশা করি তুমি বুঝতেছো টপিক গুলো। তাহলে আমরা কি বললাম? যে একই গ্রুপে যদি উপর থেকে নিচে আসে তাহলে আকার কি হবে? আকার হবে বৃদ্ধি। তার কারণে লিথিয়ামের কম, সোডিয়ামের আকার বেশি। এখন পারমাণবিক আকার হতে পারে, পারমাণবিক ব্যাসার্ধ, দুটো সেম কথা। ঠিক আছে, বেশি কেন? বেশি কেন? বেশি কেন? বেশি দেখতে হলে তুমি দেখাবা, সরি, ওকে, কেন বেশি দেখতে হলে তুমি দেখাবা কি জানো? তুমি দেখাবা ইলেকট্রন বিন্যাস। লিথিয়াম হচ্ছে 3, তাহলে আমাদের হয় 1s2, পাশে হয় 2s1, তাই না? 2s1, আচ্ছা 1s2, আর এই যে আমাদের 2s1, ওকে 2s1, এই যে 1s2 2s1। আর সোডিয়াম এটা কি হবে বলতো? সোডিয়াম এটা কি হবে? সোডিয়াম হচ্ছে আমার 11, তাহলে 1s2 2s2 2p6, তারপর দেখো 3s1। একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করো, এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে তোমার 2, মানে শক্তি স্তর হচ্ছে দুইটা, 1 2, রাইট? কিন্তু এখানে কি আছে? 1 2 3, তার মানে কি? সোডিয়ামে একটা শক্তি স্তর বেশি আছে না? কি আছে? বেশি আছে। কোথায় বেশি আছে? সোডিয়ামে বেশি আছে। তাইলে তুমি বলো, যার শক্তি স্তর বেশি তার আকার কি কখনো কম হবে? হবে না তো, তার আকার হবে বেশি। বুঝতে পারছো? তুমি চাইলে সাথে চিত্র এঁকে দিতে পারো। চিত্র কিভাবে আঁকবা? ওই যে ক্লাস 8 এর মতো, এই যে দিবা, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার 1 নম্বর শক্তি স্তর, 2টা ইলেকট্রন, এটা হচ্ছে আমার 2 নম্বর শক্তি স্তর, 1টা ইলেকট্রন। এটা কার চিত্র? এটা হচ্ছে আমার লিথিয়ামের চিত্র। এবার আসো সোডিয়ামের চিত্রটা আমি এঁকে দাও।
এটা হচ্ছে আমার প্লাস মানে নিউক্লিয়াস। 1 নম্বর শক্তি স্তর 2টা ইলেকট্রন, 2 নম্বর শক্তি স্তর 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। আর 3 নম্বর শক্তি স্তর কি, এই যে একটা ইলেকট্রন। তাহলে দেখো এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে কি 3টা। বুঝতে পারছো? তাহলে আকার কার বেশি হবে? সোডিয়ামের আকার বেশি হবে। আশা করি একদম ক্লিয়ার তোমাদের। তাও যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আসো ও নাম্বার প্রশ্ন। আমরা কি ঘ নাম্বার দেখছি? একটু দাঁড়াও, চেক করে নিই। আচ্ছা, এটা ঘ নাম্বারই ছিল। ওকে ওকে ওকে, ঘ নাম্বারই ছিল। ও নাম্বার প্রশ্ন কি দেখো তো, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, বেসিক ক্লাসে ফিরে যাও, একটু মনে করে দিই তোমাদেরকে। দেখো আয়নীকরণ শক্তি কি ছিল? আমরা বলছিলাম যে পারমাণবিক আকার, এই যে আকারের ব্যস্ত অনুপাতিক ছিল 3 জন। ব্যস্ত অনুপাতিক ছিল 3 জন। একটা হচ্ছে আ মানে হচ্ছে আয়নীকরণ শক্তি, ই মানে ইলেকট্রন শক্তি, আর ত মানে কি তড়িৎ ঋণাত্মকতা। বুঝতে পারছো? 3 জন হচ্ছে তার ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে উল্টা আর কি, ব্যস্ত অনুপাতিক। তারপরে আকার যদি বৃদ্ধি হয়, আয়নীকরণ শক্তি কি হবে? কমবে। ইলেকট্রন শক্তি কি হবে? কমবে। তড়িৎ ঋণাত্মকতা কমবে। উল্টা যদি আকার কম হয়, তাহলে আয়নীকরণ শক্তি বাড়বে। এ বাড়বে, এ বাড়বে, সবাই কিন্তু বাড়বে। বুঝতে পারছো? মানে এদের সম্পর্ক কি, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবার আসো এই ফর্মুলা মাথায় রাখো। সি এবং বি, সি কে দেখো তো, সি হচ্ছে 7, দ্যাট মিন্স সি হচ্ছে আমার নাইট্রোজেন, রাইট? এতক্ষণ তো দেখাচ্ছি, আর তো দেখা লাগবে না, তাই না? আচ্ছা, বি কে, বি হচ্ছে আমার 15। ওকে, বি বি হচ্ছে 15। 15 কে ছিল বলতে পারো? ফসফরাস ছিল, ফসফরাস ছিল, ফসফরাস ছিল। ঠিক আছে, এই যে এগুলো একটু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, একদম 1 থেকে 30 পর্যন্ত কোন মৌলের সংখ্যা কত মনে রাখতে হবে। পারলে ভরটাও একদম মনে রাখতে হবে 30 পর্যন্ত। ঠিক আছে, তাহলে তোমার জন্য কেমিস্ট্রি একদম পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, খুব ইজি। আসো এবার আয়নীকরণ শক্তি। আমরা বলছিলাম দেখো একই গ্রুপে আছে, একই গ্রুপে কোথায় আছে? একই গ্রুপে, একটু মনে করো, একই গ্রুপে, একই গ্রুপে আমাদের আকার কি ছিল? আকার কি হতো বলতো? আমরা একটু আগে পড়ছিলাম না, আকার কি বৃদ্ধি হতো না? একটু আগে পড়ছি, একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি হয়। এই যে উপর থেকে নিচে আসলে আকার কি হয়? বৃদ্ধি হয়। কিন্তু আয়নীকরণ শক্তি কার অপোজিট? কার অপোজিট বলছিলাম? আকারের অপোজিট। তাহলে আয়নীকরণ শক্তি কি হবে? দাঁড়াও আবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদেরকে। আয়নীকরণ শক্তি কি হবে? হ্রাস পাবে। ঠিক আছে, দেখো আমরা একটু আগে পড়ছিলাম যে একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি হয়, আকার বৃদ্ধি হয়। একটু আগে আবার পড়লাম যে আকার এবং আয়নীকরণ শক্তির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার কারণে আকার যদি বৃদ্ধি হয়, আয়নীকরণ শক্তি কি হবে? হ্রাস পাবে। তার কারণে দেখো আমরা পড়ছিলাম যে নাইট্রোজেন এবং ফসফরাস দুজন হচ্ছে একই গ্রুপে উপর থেকে নিচে, তাই না? এখন উপর থেকে নিচে গেলে আকার হচ্ছে বৃদ্ধি পায়, তার মানে ফসফরাসের আকার বৃদ্ধি পায়, মানে বেশি নাইট্রোজেন থেকে। তাহলে আকার যার বেশি, আয়নীকরণ শক্তি তার কি? কম। ঠিক আছে, তাহলে আয়নীকরণ শক্তি ক্রম কি হবে? নাইট্রোজেনের বেশি, ফসফরাসের কম। আশা করি বুঝতে পারছো। যদি তাও না বুঝো, এক লাইনে বুঝো, শোনো, এক লাইনে বুঝো। আয়নীকরণ শক্তির বেলায় একই গ্রুপে যদি উপর থেকে নিচে আসে, তাহলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। কি পাই? হ্রাস পায়। একই গ্রুপে উপর থেকে নিচে আসলে কি হবে? আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে। তাহলে হ্রাস পাবে, একই গ্রুপে আছে উপর থেকে নিচে, তাহলে কার কার কম হবে? এই যে হ্রাস পাবে। তাই পি এর কম, এন এর বেশি। বুঝতে পারছো ব্যাখ্যাটা? এই যে এইভাবে একটু সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার আসো নেক্সট কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেন। আয়নীকরণ শক্তি থেকে প্রশ্ন করছে, আয়নীকরণ শক্তি থেকে প্রশ্ন করছে। আচ্ছা, এ এবং ডি। এ কে দেখো তো, এ হচ্ছে 3, এ হচ্ছে আমার লিথিয়াম। ঠিক আছে, আচ্ছা কি আসলে, এ হচ্ছে আমার লিথিয়াম। ওকে, লিথিয়াম। আর ডি কে দেখো তো, ডি ডি ডি, এই যে দেখো ডি, ডি হচ্ছে আমার 8। 8 মানে কে ছিল? অক্সিজেন ছিল, তাই না? লিথিয়াম এবং অক্সিজেন। আচ্ছা, এখন খুব ভালো মতো খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো। দেখো 8 এবং লিথিয়াম, এই যে দেখো লিথিয়াম, এবং এই যে দেখো আমার 8। খুব ভালো মতো খেয়াল করো, এই যে লিথিয়াম, এই যে আমার 8 মানে অক্সিজেন। ঠিক আছে, আবার দেখো একই পর্যায়ে, একই পর্যায়ে আছে না? বুঝতে পারছো জিনিসটা? একই পর্যায়ে আছে। তাহলে আমরা কি পড়ছিলাম? যে একই পর্যায়ে, একই পর্যায়ে, একই পর্যায়ে কি হয়? আকার কি হয় বলো আগে, একটু আগে পড়ছি। একই পর্যায়ে অর্থাৎ বাম থেকে যদি ডানে আসি, কোত্থেকে? বাম থেকে যদি ডানে আসি, তাহলে আকারের মান হ্রাস পায়। আকারের মান কি হয়? হ্রাস পায়। তাহলে আকার যদি হ্রাস পায়, তাহলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, আয়নীকরণ শক্তি কি হবে? বৃদ্ধি পাবে। একই পর্যায়ে, আবার মাস্ট রিমেম্বার, একই পর্যায়ে বাম থেকে ডানে আসলে আয়নীকরণ শক্তি মানে কি হবে? বৃদ্ধি পাবে। এই যে আয়নীকরণ শক্তি মানে আয়নীকরণ শক্তি কি হবে?
বৃদ্ধি পাবে। ঠিক আছে, আসো মানে আয়নিকরণ শক্তি তোমার কাছে বলে নেই, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আয়নিকরণ শক্তি মানে কি হবে? বৃদ্ধি পাবে। কি বলছি? একই পর্যায়ে বাম থেকে ডানে আসলে আকার কি হয়? হ্রাস পায়। আর আকারের উল্টাকে আয়নিকরণ শক্তি, আয়নিকরণ শক্তি মানে কি হবে? বৃদ্ধি হবে। তাহলে দেখো এই যে একই পর্যায়ে আছে, বাম থেকে ডানে গেছে লিথিয়াম এবং অক্সিজেন। বলছি বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি কি? বুঝতে পারছো? লিথিয়াম থেকে অক্সিজেন আয়নিকরণ শক্তির মান কি হবে? অনেক বেশি হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে সুন্দর মতো লিখতে পারো, ব্যাখ্যা লিখতে পারবা। ওকে, ব্যাখ্যা লিখতে পারলে নেক্সট আসো। নেক্সট আসো, কি বলছে দেখো, 6 নাম্বার। আমার মনে হয় দুইটা কোশ্চেন আছে, দেখো খুব ভালো মতো বুঝো। এ সি ডি তিনজন ধাতব এবং অধাতব ধর্ম, দুই ধরনের ধর্মের ব্যাখ্যা করতে বলছে, দুই ধরনের ধর্ম। আচ্ছা, ক্রম ব্যাখ্যা করতে বলছে। এ সি ডি ভালো মতো খেয়াল করো। এ কে ছিল? লিথিয়াম ছিল। সি কে ছিল? 7 মানে নাইট্রোজেন ছিল। ডি কে ছিল? 8 মানে অক্সিজেন ছিল। এই যেগুলো কিন্তু তোমার আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এই যে উদ্দীপক গুলো সলভ করা শিখতে হবে, আগে উদ্দীপক সলভ করতে হবে, তারপর তুমি গিয়ে ব্যাখ্যা দিবে, ঠিক আছে। ওকে, আসো এবার ধাতব এবং অধাতব ধর্ম ব্যাখ্যা। খুব ভালো মতো মনে রাখো, খুব ভালো মতো মনে রাখো, বেসিক ক্লাসের পড়াশোনা। পারমাণবিক আকার, পারমাণবিক আকার, পারমাণবিক আকারের সাথে সমানুপাতিক আছে ধাতব ধর্ম। কি ধর্ম বলছি? ধাতব ধর্ম। কি আকারে আছে? সমানুপাতিক, মানে পারমাণবিক আকারের সাথে সমানুপাতিক কে? ধাতব ধর্ম। তার মানে যার পারমাণবিক আকার বেশি তার ধাতব ধর্ম বেশি, যার পারমাণবিক আকার কম মানে ব্যাসার্ধ কম তার ধাতব ধর্ম কি হবে? ওকে, আর এটার সাথে ব্যস্তানুপাতিক আকারে আছে অধাতব ধর্ম। অধাতব ধর্ম, আশা করি একদমই ক্লিয়ার। পারমাণবিক আকারের সাথে সমানুপাতিক ধাতব ধর্ম, তার সাথে ব্যস্তানুপাতিক অধাতব ধর্ম, ঠিক আছে। তাহলে এখন দেখো তো, আচ্ছা একটু দেখো, খুব ভালো মতো দেখো, আবার আমাদের প্রাণ প্রিয় পর্যায় সারণী দেখি, খুব ভালো মতো খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো। লিথিয়াম আর নাইট্রোজেন অক্সিজেন, এই যে দেখো লিথিয়াম আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার এ, তাই না? তারপর আসলে নাইট্রোজেন, এটা ছিল আমার সি, আর অক্সিজেন এটা ছিল আমার কি? ডি। এমনই তো ছিল মনে হয়। আচ্ছা, এখন দেখো তো একই পর্যায়ে আছে, এই যে দেখো একই পর্যায়ে, একই পর্যায়ে, একই পর্যায়ে থাকলে বাম থেকে ডানে গেছে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেছে, বাম থেকে ডানে গেলে আমার পারমাণবিক আকার কি হয়? আগে আকারে আসো, আকার কি হয়? আকার কি হয়? হ্রাস পায় না? আকার হ্রাস পায়। ওকে, আকার হ্রাস পায়। তাহলে আমি বললাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হচ্ছে হ্রাস পায়, তাইলে ধাতব ধর্ম কি হবে? আকার যদি হ্রাস পায় তাহলে আমার ধাতব ধর্ম কি হবে? এই যে দেখো তোমার জন্য একদম ক্লিয়ার করে দিলাম জিনিসটা। আকারের সাথে সমানুপাতিক ধাতব ধর্ম, তার মানে আকার যদি হ্রাস পায় তাহলে ধাতব ধর্ম হ্রাস পাবে, রাইট? এখন বলো, এই যে আমার, এই যে আমার লিথিয়াম, আমার নাইট্রোজেন এবং অক্সিজেন তিনজনের একটু আকারটা আমরা আগে দিকে লিখি, আকারটা লিখি, আকারের ক্রম, আকারের ক্রম কি হবে? লিথিয়াম সব থেকে বড়, রাইট? তারপর হচ্ছে আমার নাইট্রোজেন, তারপর হচ্ছে আমার কি? অক্সিজেন, হচ্ছে তার আকারের ক্রম। তাহলে ধাতব ধর্মের ক্রম কি হবে? সেম টু সেম, সেম টু সেম। আচ্ছা, আমি বলতেছিলাম যে আকার যে ক্রমটা দেওয়া আছে ঠিক আকারের ক্রমের মতো আমার ধাতব ধর্মের ক্রম হবে। কেন ক্রম হবে? কারণ আমরা দেখছি যে দেখো আকার এবং ধাতব ধর্ম দুটো ছিল সমানুপাতিক, তার কারণে আকারের ক্রম আমি যেটা পাইছি, এই যে আকারের ক্রম, ধাতব ধর্মের ক্রম হবে সেম। তাহলে ধাতব ধর্ম ক্রমটা একটু দেখি কি হবে। লিথিয়াম সব থেকে বেশি, লিথিয়াম সব থেকে বেশি, তারপর কে? নাইট্রোজেন, তারপর কে? অক্সিজেন। বুঝতে পারছো? তাহলে আকারের ক্রম, ধাতব ধর্মের ক্রম সেম। এবার আসো, আকার এবং অধাতব ধর্ম হচ্ছে অপোজিট, তাই না? অপোজিট, তার কারণে তাদের এই যে ক্রমটা এটা হবে উল্টা, ক্রম হবে কি? উল্টা। আচ্ছা, কোথায় দেখা যায়? ওকে, তাহলে দেখো অপোজিট হবে, তাহলে ওই যে অধাতব ধর্মের ক্রমটা কি হবে? সব থেকে বেশি হবে অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা, আগের মতোই লিখি আমরা, লিথিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন। আগে চিহ্ন ছিল আমার এমন, তাই না? এই যে এমন চিহ্ন ছিল, এখন জাস্ট উল্টা এটা। তাহলে এটা হচ্ছে আমার কার? এটা হচ্ছে অধাতব ধর্মের, ঠিক আছে। আর ধাতব ধর্মে কি? এই যে এটা হচ্ছে আমার ধাতব ধর্মের। বুঝতে পারছো কেন? কারণ আকারের সমানুপাতিক ধাতব ধর্ম, এবং এই যে অধাতব ধর্ম হচ্ছে আকারের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমার ব্যাখ্যা। ওকে, তাহলে আমার 6 নাম্বার শেষ হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি বলছে। 18 নাম্বার, এবং আমাদের 18 নাম্বার স্লাইড, এবং আমাদের মেবি লাস্ট প্রশ্ন আর কি। সো এ সি ডি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। একটা কথা শোনো, যদি কখনো দেখো যে এই যে ধর্ম থেকে প্রশ্ন আসতেছে, ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে আকার, ধর্ম মানে হচ্ছে আয়নীকরণ শক্তি, ধর্ম মানে হচ্ছে ইলেকট্রন শক্তি, ধর্ম মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই সাবজেক্ট গুলো থেকে, মানে এই টপিক গুলো থেকে যখনই প্রশ্ন আসবে তখনই তুমি চেষ্টা করবা যে সংজ্ঞাগুলো দিতে,
সংজ্ঞাগুলো যেন খুব সুন্দর মতো মেনশন করো, ঠিক আছে? যেমন দেখো এই প্রশ্নে কি করবা তুমি, প্রথমে হচ্ছে কি করবা, এসিডি এদের পরিচয় লিখবা যে কোনটা কি, তারপর তুমি এদের সংজ্ঞাগুলো একটু সুন্দর মতো দিবা, সংজ্ঞা দিয়ে তারপর তুমি ব্যাখ্যাগুলো লিখবা, ঠিক আছে? ইলেকট্রন শক্তির সংজ্ঞা দিয়ে তারপর ওটার ব্যাখ্যা লিখবা, ক্রম লিখবা, তারপর তড়িৎ ঋণাত্মকতার ব্যাখ্যা দিয়ে তারপর ওটার ক্রম, ওটার ব্যাখ্যা লিখবা। বুঝতে পারছো? তাহলে খুবই গুছানো হবে এবং ইনশাআল্লাহ ফুল মার্কস চলে আসবে। আসো এবার এসিডি কোনটা কি চেনো? এ এ হচ্ছে 3, 3 ছিল আমার লিথিয়াম। সি, সি হচ্ছে আমার কত, 7, 7 মানে ছিল আমার নাইট্রোজেন। ডি, ডি মানে হচ্ছে আমার 8, 8 মানে হচ্ছে আমার কে, অক্সিজেন, তাই না? এমনই তো। আচ্ছা, ইলেকট্রন আসক্তির ক্রম আগের মতো আমরা সবার আগে আকারের ক্রম দেখি। আকারের ক্রম আমরা একটু আগে দেখছিলাম, আকারের ক্রম কি ছিল, যে আকারের ক্রম, আকারের ক্রম কি ছিল, লিথিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন। লিথিয়াম ছিল সব থেকে বড়, নাইট্রোজেন, তারপর অক্সিজেন। একটু আগে কিন্তু দেখছি, ভুল করা যাবে না। ওকে, এখন দেখো আমাদের, দেখো একটু আগের একটা স্লাইডে তোমাদেরকে দেখাই, একটু আগের স্লাইডটা তোমাদেরকে দেখাই, একটা সেকেন্ড টাইম দাও আমাকে। আমরা পড়ছিলাম যে আয়নীকরণ শক্তি যখন পড়ছিলাম, আচ্ছা ওইটা মুছে দিয়েছিলাম, এই যে পাইছি। ওকে, আমরা আরেকবার দেখি, শোনো কি বলছিলাম, যে আমরা পড়ছিলাম যে আকার, এই যে আকারের সাথে আমার 3 জনের ব্যস্ত অনুপাতিক সম্পর্ক আছে, 3 জন। 1 নাম্বার বলছিলাম যে আয়নীকরণ শক্তি, 2 নম্বর বলছিলাম ইলেকট্রন আসক্তি, 3 নম্বর বলছিলাম তড়িৎ ঋণাত্মকতা। কি বলছি, আকারের সাথে 3 জনের ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, আয়নীকরণ, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। তার মানে আকার যার বেশি, ইলেকট্রন আসক্তি তার কম, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা তার কম। আর আকার যার কম, ইলেকট্রন আসক্তি তার বেশি, তড়িৎ ঋণাত্মকতা কি তার বেশি। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে আকারের ক্রম আমার যেটা আসছে, এই যে আমার আকারের ক্রম, এই আকারের ক্রম অপোজিট হবে না এই দুজনের ক্রম। বুঝতে পারছো? কারণ কি একজন একজনের অপোজিট মানে ব্যস্তানুপাতিক, তার কারণে এই আমার আসল ক্রম হবে লিথিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন। তার মানে অক্সিজেন সব থেকে বেশি, নাইট্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম। এটা কার ক্রম? এটা হচ্ছে এই যে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, দুজনের ক্রমই কিন্তু এটা, দুজনের ক্রমই এটা। অ্যান্সার এটাই হবে। কেন অ্যান্সার এটা হবে? কারণ আকারের সাথে এই দুজনের সম্পর্ক কি, ব্যস্ত অনুপাতিক। বুঝতে পারছো আশা করি? তাইলে আমরা যেটা দেখলাম যে আমরা একটা সিকিউর মাধ্যমে আমরা সম্পূর্ণ একদম এই টাইপ থেকে, মানে এই চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা সব ধরনের প্রশ্ন, সব ধরনের টাইপ আমরা কভার করে ফেলছি। আমরা এই সম্পূর্ণ চ্যাপ্টারটিকে কিছু টাইপে ভাগ করেছি, 5টা বা হাইয়েস্ট 6টা টাইপ। এই 6টা টাইপের মধ্যে আমরা 42টা এমসিকিউ সলভ করবো, 42টা এমসিকিউর মাধ্যমে সম্পূর্ণ চ্যাপ্টার থেকে যত টাইপের এমসিকিউ আসতে পারে ইনশাল্লাহ সবগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি প্রথম এমসিকিউ দিয়ে। ওকে, সো আমাদের টাইপ 1, এখানে আমরা রেখেছি পর্যায় সারণীর পটভূমি। তোমরা যদি আমাদের বেসিক ক্লাসটা দেখে থাকো তাহলে তো ভালো, আর না দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারো। ওইখানে আমরা এই সম্পূর্ণ চ্যাপ্টারটিকে 4টা টাইপে ভাগ করছিলাম এবং 4টা টাইপে খুব সুন্দর মতো বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যত কিছু আসতে পারে সবকিছু আমরা দেখছিলাম। তো আমাদের টাইপ 1 মানে পটভূমি, পটভূমি মানে বলছিলাম যে ইতিহাস, ঠিক আছে, কোন বিজ্ঞানীর অবদান কি ছিল। তো আচ্ছা, এই ক্লাসটা করার একটা শর্ত আছে, শর্ত হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা একবার পড়ে থাকতে হবে, মানে একবার আগে পড়া লাগবে, অথবা যদি নাও পড়ো আমাদের বেসিক ক্লাসটা অ্যাটলিস্ট করতে হবে। তাহলে তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া পাবা এবং কোথায় কি নিয়ে আলোচনা করা হয়েছে এবং কতটুকু জানতে হবে তোমরা সবকিছু বুঝে যাবে। বুঝতে পারছো? তাহলে সবার আগে আমাদের বেসিক ক্লাসটা করে আসতে পারো মাত্র 30 মিনিটে, তারপরে আমাদের এই যে ওয়ান শট এমসিকিউ এটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা শুরু করি। আসো, 1 নম্বর এমসিকিউ কি বলা হয়েছে দেখো, নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? আমরা পটভূমিতে পড়ছিলাম বিজ্ঞানী নিউল্যান্ডের কথা, বিজ্ঞানী ডোবেরানের কথা, মোসলের কথা, মেন্ডেলিফের কথা, সবার কথাই পড়ছি। তো এখানে একজন বিজ্ঞানী নিউল্যান্ড, নিউল্যান্ড। মজার ব্যাপার হচ্ছে তুমি একটু মনে রাখবা যে আমাদের বিজ্ঞানী মোসলে, কার নাম বলছি, বিজ্ঞানী মোসলে। এই যে বিজ্ঞানী মোসলের যে পর্যায় সারণী ছিল, ঠিক আছে, যে পর্যায় সারণী ছিল ওইটা ছিল আমার পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। কার ভিত্তিতে? পারমাণবিক সংখ্যা। আর বাকি যাদের কথাই বলা হয়েছে তোমাদের বইয়ে সবার হচ্ছে পারমাণবিক ভরের ভিত্তিতে। বুঝতে পারছো? পারমাণবিক ভরের ভিত্তিতে। তাহলে আমাদের 1 নম্বর এমসিকিউ এর অ্যান্সার হচ্ছে পারমাণবিক ভর। কি বলছে? নিউল্যান্ডের অষ্টক সূত্র। এটাও এমসিকিউ আসতে পারে যে এই যে অষ্টক সূত্র কে দিয়েছে? বিজ্ঞানী নিউল্যান্ড। বুঝতে পারছো? আচ্ছা নেক্সট, ত্রয়ী সূত্র কে প্রদান করেন? বলো কে হবে? ত্রয়ী সূত্র কে প্রদান করেন? এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ডোবেরাইনা। ঠিক আছে, বিজ্ঞানী ডোবেরাইনা। এই ত্রয়ী সূত্রটাও কিসের মাধ্যমে দেওয়া হয়েছে জানো? এটাও কি ওই যে পারমাণবিক ভর, পারমাণবিক ভরের ভিত্তিতে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা তারপর আসি। ওকে, পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করেন?
পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করে? দেখো তোমাদেরকে 1 নম্বরে আমি এই কথাটা বলছিলাম, এই যে দেখো নিউল্যান্ডের অষ্টক সূত্র, তার মানে কে দিচ্ছে অষ্টক সূত্রটা? আমাদের বিজ্ঞানী নিউল্যান্ড। বুঝতে পারছো? তাহলে আমরা তখন কি পড়লাম, যে বিজ্ঞানী নিউল্যান্ড হচ্ছে আমাদের অষ্টক সূত্র দিয়েছে, বিজ্ঞানী ল্যাভোইসিয়ে এবং বিজ্ঞানী ডোবেরানা এবং বিজ্ঞানী মেন্ডেলিভ, সবার কথা আমাদের কিন্তু জানা লাগবে, বাট এতক্ষণ আমরা পড়ছি নিউল্যান্ডের কথা, অষ্টক সূত্র, তাই না? আর ডোবেরানা ত্রয়ী সূত্র, এই দুইটা। আচ্ছা, তারপর আসি, সরি, ওকে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে আনুভূমিক সারি ও কলাম এর সংখ্যা কতটি ছিল? আচ্ছা, আমরা পড়ছিলাম যে বিজ্ঞানী মেন্ডেলিফে কিন্তু একটা পর্যায় সারণী দিয়েছিল এবং ওইখানে মৌল ছিল 63টি। কয়টি? 63, 63। আচ্ছা, এখন 63 এটা দেওয়ার পরে উনি কিছু পর্যায় সারণীতে দেখো কিছু সারি এবং কিছু কলাম দিয়েছে, তাই না? এই সংখ্যাটা জানতে হবে, এই সংখ্যাটা মনে রাখবা। সারি হচ্ছে 12টি এবং কলাম হচ্ছে কয়টি? 8টি। বুঝতে পারছো? সারি হচ্ছে কয়টি? 12টি এবং কলাম হচ্ছে কয়টি? 8টি। ক্লিয়ার? নেক্সট আসি, জে ডব্লিউ ডোবেরাইনার ত্রয়ী কোনটি? আচ্ছা, তার আগে আমরা জানতে হবে যে ত্রয়ী সূত্র জিনিসটা আসলে কি বোঝায়। ত্রয়ী সূত্র জিনিসটা মানে হচ্ছে, দেখো আমরা একটু আগে পর্যায় সারণীটা দেখি, তো একটু একটু খেয়াল করো। ত্রয়ী সূত্রে বলা হয়েছিল যে, ত্রয়ী সূত্রে কি বলা হয়েছে? দেখো, ত্রয়ী সূত্রে বলা হয়েছিল যে আমাদের যদি 3টা পরমাণু নিই, মনে করো আমরা নিলাম এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 3জনকে আমরা নিলাম। ত্রয়ী সূত্রে বলা হয়েছিল যে ক্লোরিনের ভর, এই যে ক্লোরিনের ভর প্লাস আয়োডিনের ভর ডিভাইড বাই 2 যদি আমরা করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হবে ব্রোমিনের ভরের কাছাকাছি। বুঝতে পারছো? মানে জাস্ট এক্সাম্পল দিলাম আর কি, যে এমন কিছু তুমি পেতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। তারপর হচ্ছে দেখো, তাহলে এখানে কে বলছে, তাহলে তুমি সেম কাজ করবা। কিভাবে ট্রাই করতে হবে দেখো, আমরা লিথিয়ামের ভর নিলাম, লিথিয়ামের ভর নিব। লিথিয়ামের ভর কত? এই যে দেখো 6.9, মানে আমরা 7 ধরি আর কি, এসএসসি তে এত পয়েন্ট গুলো ধরা লাগবে না, ঠিক আছে? 7। আর কে মানে পটাশিয়াম, পটাশিয়ামের ভর কত দেখো 39 প্লাস 39 ডিভাইডেড বাই 2 করো, তাহলে করো ক্যালকুলেশন করো, কত আসে দেখো তো। 39 আর 7 যোগ করলে কত হয়? 46। 46 ভাগ 2 কি আসবে? 2 3, মানে 23। তাহলে দেখো তো এই 23 কি আমার সোডিয়ামের ভর হবে কি হবে না? এই দেখো সোডিয়ামের ভর 22.9 মানে 23। বুঝতে পারছো? তাহলে এটা হবে আমার রাইট অ্যান্সার। কেন রাইট অ্যান্সার? আমি প্রথমটার ভর প্লাস লাস্টেরটা ভর করব, ডিভাইডেড বাই 2 করব, যেটা আসবে ওটা হচ্ছে আমার সেকেন্ডটার ভর হইতে হবে। বুঝতে পারছো? যদি এটা মিলছে তার কারণে এটাই হবে রাইট অ্যান্সার। তুমি বাকিগুলো ট্রাই করে দেখো, দেখবে একটাও মিলবে না। ঠিক আছে? মানে কাছাকাছি এর যেন আসে। বুঝতে পারছো? যদি আসে তাহলে অ্যান্সার, না আসলে অ্যান্সার হবে না। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে, এফ এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এফ মানে কি? ফ্লোরিন। ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে ভরগুলো 1 থেকে 30 পর্যন্ত সবার ভর এবং সবার সংখ্যা তোমার জানা থাকা লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, আসো আমরা পর্যায় সারণী থেকে দেখিনি। এফ, এফ মানে হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন কত নাম্বার? 9 নাম্বার। দেখো 18.9, দ্যাট মিন্স হচ্ছে 19 বলতে পারো, তাই না? 18.9 তার মানে বলতে পারো 19। দেখো 19 আছে অপশনে, এই যে দেখো 19 আছে। বুঝতে পারছো? অ্যান্সার হবে কি আমার 19। ওকে, নেক্সটে আসো। সবগুলো তোমাদেরকে একদম পিরিয়ডিক টেবল ধরে ধরে দেখাই দিচ্ছি, তুমি বুঝতে পারো যে আমি কিভাবে এগুলো অ্যান্সার করতেছি। ঠিক আছে? আচ্ছা, আমার আগে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে? যদি না পারো তখন আমার এক্সপ্লেনেশন দেখবা। ঠিক আছে? আচ্ছা, ল্যাভোইসিয়ার ছকে কতটি মৌল ছিল? খুবই ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে। ল্যাভোইসিয়ার ছকে একটু মুখস্থ রাখতে হবে। আমাদের পটভূমিতে আমরা আলোচনা করছিলাম আমাদের বেসিক ক্লাসে, যে ল্যাভোইসিয়াতে 33টি, বিজ্ঞানী ল্যাভোইসিয়ে 33টি মৌলকে ধাতু এবং অধাতু দুই ভাগে ভাগ করেছিল। ওকে, আর বিজ্ঞানী মেন্ডেলিভ 63। ঠিক আছে? তাহলে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কয়টি? 33টি। আশা করি বোঝা গেছে। আচ্ছা, নেক্সট আসো। আচ্ছা, আমাদের টাইপ 2। টাইপ 2 হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণীর বৈশিষ্ট্য মানে হচ্ছে আমাদের এই পর্যায় সারণীতে কয়টি পর্যায়, কয়টি গ্রুপ, কোন পর্যায়ে কে আছে, কয়টা মৌল আছে, কোন গ্রুপে কয়টা মৌল আছে, একদম সবকিছু ডিটেলস। এবং আমাদের দুইটা যে স্পেশাল সিরিজ, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট, এদের নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? আচ্ছা, আসো খেয়াল করো তো। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে পর্যায়। ঠিক আছে? আধুনিক পর্যায় সারণীর গ্রুপ 3-এ, গ্রুপ বলছে গ্রুপ 3-এ, গ্রুপ 3-এ কতটি মৌল আছে? কোথায়? আধুনিক পর্যায় সারণীর। খুব ভালো মতো খেয়াল করো, গ্রুপ 3 দেওয়ার কারণ আছে, কিন্তু গ্রুপ 3টাই কিন্তু আমার একটু স্পেশাল। খুব ভালো মতো খেয়াল করো। এই যে গ্রুপ 3-এর কথা বলতেছিল, এই যে দেখো, এটা হচ্ছে আমার গ্রুপ 3। ঠিক আছে? এটা হচ্ছে আমার গ্রুপ 3। দেখো গ্রুপ 3-এ কি হচ্ছে, দেখো একটি মৌল, দুইটি মৌল, এটা হচ্ছে আমার ল্যান্থানাইট, এটা হচ্ছে আমার অ্যাক্টিনাইট। এই ল্যান্থানাইডে মৌল আছে, এই দেখো এই মৌলগুলো হচ্ছে আমার ল্যান্থানাইডে, টোটাল আছে 15টি। এটা হচ্ছে আমার অ্যাক্টিনাইডে, টোটাল মৌল আছে 15টি।
তাহলে আমরা দেখো তো গ্রুপ নাম্বার 3-এ কয়টা হয়েছে? একটা, দুইটা, 15 15 30, তার মানে টোটাল কয়টা? 32টা। বুঝতে পারছো? 32। অ্যান্সার হবে কি 30। ক্লিয়ার? গ্রুপ 3 দেওয়ার কিন্তু কারণ আছে। আর দেখো আমাদের যে প্রশ্নগুলো আমরা সলভ করছি প্রতিটা প্রশ্নই বোর্ডে আসা, একদম এসএসসি 25 থেকে 15 থেকে শুরু করে 25 পর্যন্ত, ঠিক আছে? সবগুলো বোর্ডে আসা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে 15 15 30টা এবং এই দুইটা 32টা। ঠিক আছে, নেক্সট আসো। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় ও গ্রুপ সংখ্যা কত? একদম ইজি না? একদম ইজি। পর্যায় সংখ্যা কয়টা? পর্যায় সংখ্যা হচ্ছে 7টা এবং গ্রুপ সংখ্যা কয়টা? 18টা। ঠিক আছে, খুব ইজি। তাহলে 7 এবং 18 কই? এই যে দেখো 7 এবং 18। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো, আশা করি বুঝতে পারতেছো। কোনো এমসিকিউ যদি না বুঝো তোমরা জাস্ট আমাদেরকে এমসিকিউ নাম্বারটা কমেন্টে জানাবা যে ভাইয়া 9 নাম্বার এমসিকিউটা বুঝিনি। ঠিক আছে, তাহলে আমরা আবার বুঝাই দিব। নেক্সটে আসো, 10 নম্বরে আসো। ল্যান্থানাইট সিরিজের মৌল কয়টি? এটা সারির আর কি, মানে সারির মৌল কয়টি? কয়টি? একটু আগে আমরা দেখলাম না, 15টি। কয়টি? 15টি। ল্যান্থানাইটে 15টি, অ্যাক্টিনাইটে 15টি। ঠিক আছে, তাই অ্যান্সার হবে আমার কয়টি? 15টি। ঠিক আছে, একটু আগে যে আমরা দেখলাম। তারপর আসো, অ্যাক্টিনাইট সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা হলো, এখন তোমার একটু পারমাণবিক সংখ্যা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, একটু মনে রাখতে হবে যে কত থেকে কত ল্যান্থিনাইট আর কত থেকে কত কত অ্যাক্টিনাইট। ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট দুটাই। ঠিক আছে, দেখবা? আচ্ছা দেখি, চলো। এটা অ্যান্সার হবে আমাদের এমনি নরমালি 89 থেকে 103 আর কি। তাও তোমাদের একটু দেখাই দিই, দেখো একটু দেখাই দিই, খেয়াল করো। 89 থেকে কেন বলতেছি, এই যে দেখো, খেয়াল করো, এই যে দেখো এখানে লেখা আছে 89 থেকে 103। অথবা তুমি দেখতে পারো এই যে দেখো 89 দিয়ে শুরু আমাদের অ্যাক্টিনাইট, আর আমাদের শেষ হয়েছে 103 দিয়ে অ্যাক্টিনাইট। ঠিক আছে, আর যদি ল্যান্থানাইটের কথা বলে 57 থেকে কত? 71। ঠিক আছে, 57 থেকে 71। একটু মনে রাখতে হবে যে কত থেকে কত। ঠিক আছে, এই সবগুলো মনে রাখতে হবে না, একবার যদি চোখ বুলায় রাখতে পারো তাহলে ভালো, বাট জাস্ট একটু তুমি এই যে রেশিওটা মানে কত থেকে কত, ঠিক আছে, ব্যবধানটা একটু জানতে পারো। এবার আসি, নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিলে? নাইট্রোজেনের সাথে মিলে। এখন নাইট্রোজেনের সাথে মিলতে হলে কি শর্ত? নাইট্রোজেনের গ্রুপে থাকতে হবে। নাইট্রোজেনের গ্রুপে থাকতে হবে। একটু খেয়াল করো, নাইট্রোজেনের গ্রুপে আছে কে? কে আছে দেখো তো, দেখো তো। সিলিকন নাকি পি নাকি এস নাকি ও? কে আছে দেখো তো, নাইট্রোজেনের গ্রুপে কে আছে? দেখাই দেখাই, ভালো মতো খেয়াল করো। নাইট্রোজেন কই? এই যে আমার নাইট্রোজেন। নাইট্রোজেনের গ্রুপে কে আছে? পি আছে, এস আছে মানে আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে। পি মানে ফসফরাস। দেখো তো, এই যে দেখো অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমার ফসফরাস। বুঝতে পারছো? নাইট্রোজেনের গ্রুপে কে আছে? ফসফরাস আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে। তার কারণে তার কারণে অ্যান্সার কি হবে? ফসফরাস। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, নেক্সট আসো। টাইপ নাম্বার 3। তাহলে টাইপ নাম্বার 2 তে আমরা কি দেখছি? এই যে পর্যায় সারণী নিয়ে। তুমি জাস্ট পর্যায় সারণীটার সামনে খুলে কিছুক্ষণ বসে থাকো, একটু ভালো মতো দেখো যে কোথায় কি আছে, কয়টা পর্যায় আছে, কয়টা গ্রুপ আছে, তাহলে তোমার টাইপ নাম্বার 2 কমপ্লিট। বুঝতে পারছো? টাইপ নাম্বার 3, মৌলের অবস্থান। মৌলের অবস্থান মাস্ট রিমেম্বার। আচ্ছা, আগে আমরা একটু শিখি যে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়। 1 নাম্বার কাজ, ওয়েট। ওকে, 1 নাম্বার কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে আমার 1 নাম্বার কাজ, ইলেকট্রন বিন্যাস করতে হবে। 2 নাম্বার কাজ, এই যে 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আমার পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয় কিভাবে করব? পর্যায় নির্ণয় কিভাবে করব? লিখে রাখো যে সর্ববহিস্থ শক্তি স্তর। এগুলো আমরা বেসিক ক্লাসে যদি পড়ছি, বাট আজকে একটু জাস্ট রিপিট করে দিচ্ছি যেন তোমাদের মনে পড়ে। ঠিক আছে, সরি। আচ্ছা, সর্ববহিস্থ শক্তি স্তর, এটা হচ্ছে আমার পর্যায় নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার আমাদের গ্রুপ নির্ণয় করতে হবে। ওকে, এই যে গ্রুপ নির্ণয়ের জন্য আমরা 3টা ফর্মুলা শিখছি। যদি এস থাকে সবার শেষে, তাহলে হচ্ছে এস এর ইলেকট্রন সবার শেষে শক্তি স্তরে আর কি। যদি এস এবং পি দুজনেই থাকে তখন হবে এস প্লাস পি প্লাস 10, তাই না? এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10। আর যদি ডি এবং এস থাকে তখন কি বলছিলাম? ডি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি শর্টকাট ফর্মুলা। একটু মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। আসো, ওকে, কি বলছে দেখো প্রথম প্রশ্ন, লিথিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? লিথিয়ামের কথা বলছে। তাহলে লিথিয়াম কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। 3 নাম্বার না? ওকে, তাহলে আসো 3 নাম্বার করি। এই যে লিথিয়াম, 1 নাম্বার কাজ কি বলছিলাম? ইলেকট্রন বিন্যাস করা। তাহলে করো 1s2 ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমরা চ্যাপ্টার 3 তে শিখছো অলরেডি, তাই না? 1s2 2s1। কি নির্ণয় করতে বলছে? পর্যায় নির্ণয় করতে বলছে না? কোন পর্যায়ে? আমরা কি বলছিলাম? পর্যায় মানে বলছিলাম যে সর্ববহিস্থ শক্তি স্তর। সর্ববহিস্থ শক্তি স্তর। দেখো তো, 1 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর,
কে বাইরে আছে, এক বাইরে আছে নাকি দুই বাইরে আছে? খেয়াল করো, আমরা ক্লাস 8-এ চিত্র আঁকতাম, লিথিয়ামের চিত্র আঁকতাম এইভাবে, যে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে n ইকুয়ালস 2 আর এটা হচ্ছে n ইকুয়ালস 1। n মানে হচ্ছে আমার শক্তি স্তর সংখ্যা বুঝাইছি, ঠিক আছে? দেখো তো এক বাইরে আছে নাকি দুই বাইরে আছে? দুই বাইরে আছে না, দুইটা বাইরে আছে, তার কারণে দেখো সর্ববহিত শক্তি স্তর মানে এইটা, তাহলে আমার অ্যান্সার হবে 2, মানে 2 নাম্বার পর্যায়। আমাকে বলো তো গ্রুপ নাম্বার কি হবে? গ্রুপ নাম্বার আমরা বলছিলাম যে সবার বাইরে যদি s থাকে তাহলে s এর ইলেকট্রন, তাহলে গ্রুপ কি হবে? আমাদের গ্রুপ হবে 1। বুঝতে পারছো আশা করি, গ্রুপ হবে 1। আচ্ছা, নেক্সট আসো, কি বলেছে ভালো মতো প্রশ্ন করো। একটি মৌলের, আচ্ছা স্পেলিং মিস্টেক গুলো একটু বুঝে নিও, ঠিক আছে? একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 3p, বিশাল বড় দিয়ে দিছে, ঠিক আছে? বলা হচ্ছে মৌলটির কোন গ্রুপের, খুব ভালো মতো খেয়াল করো। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ দিয়ে দিছে, কোন গ্রুপ? দেখো সবার বাইরে কে আছে, সবার বাইরে D+S, আমরা কি পড়ছিলাম, বাইরে যদি D+S হয় তাহলে D এর ইলেকট্রন প্লাস S এর ইলেকট্রন, তাহলে D এর ইলেকট্রন কত 10, S এর ইলেকট্রন কত দেখো তো 2, রাইট? তাহলে কত হয় 12। বুঝতে পারছো, 12। তাহলে গ্রুপ নাম্বার কি হবে 12। ওকে, আচ্ছা করে ফেলি, গ্রুপ নাম্বার হচ্ছে আমার 12। আশা করি বুঝতে পারছো। নেক্সটে আসো, প্রশ্ন পড়ো, কি বলা হয়েছে? আমার আগে নিজের অ্যান্সার করার চেষ্টা করো, যদি না পারো বা কারেকশনের জন্য আমার অ্যান্সারটা দেখতে পারো যে আমি কিভাবে এক্সপ্লেইন করতেছি, ঠিক আছে? আচ্ছা, z ইকুয়ালস ns2 n-1 d3। আচ্ছা, এখানে n দেখে অবাক হওয়ার কিছু নাই, বা n দেখে আল্লাহ এটা তো পারবো না এমন কিছু না। n আছে ভালো কথা, n এর মতো থাকুক, আমরা কাজ করব s এবং d কে নিয়ে, তাই না? বসে কি এর অবস্থান কোন গ্রুপে? আচ্ছা খুব ভালো, কোন গ্রুপে বলা হয়েছে না, কোন গ্রুপে? এর আগে কি গ্রুপ ছিল নাকি পর্যায় ছিল? হ্যাঁ গ্রুপই ছিল, ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল রাখবে, গ্রুপ নাকি পর্যায়। আচ্ছা, যদি গ্রুপ বলে, আমার এন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এন এর কথা বাদ দাও, সবার বাইরে কি আছে, সর্বশেষে কি আছে এস এবং ডি। তাহলে আমরা কি পড়ছি, এস এবং ডি থাকলে এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন, এস ইলেকট্রন আছে 2টা, ডি তে ইলেকট্রন আছে 3টা, তাহলে টোটাল কয়টা 5, ঠিক আছে? টোটাল কত 5, অ্যান্সার হচ্ছে আমার 5। আশা করি বুঝতে পারছো, একটু ট্রিকি কোশ্চেন গুলো, ঠিক আছে? এটা মেবি দিনাজপুর বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে এখানে অ্যাড করতে ভুলে গেছি বোর্ডগুলো, বাট বিশ্বাস করো যে প্রতিটি কোশ্চেনই বোর্ডে আসা, তো কোনোটাকে তুমি ছোট করে দেখতে পারবে না, ঠিক আছে? আচ্ছা নেক্সটে আসি, কি বলা হয়েছে, আয়রন কোন পর্যায়ে অবস্থিত? আয়রন মানে কি? আয়রন মানে হচ্ছে Fe। আয়রন মানে কি? আয়রন মানে হচ্ছে Fe। এর সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 26। সংখ্যা হচ্ছে কি 26, বুঝতে পারছো? সংখ্যা হচ্ছে 26। তাহলে আমি কি করবা, ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে পর্যায় নাম্বার বের করবা। পর্যায় নাম্বার মানে সহগ, সহগ মানে কি বলছি, যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর, যেটা করো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। দেখো তো হয়েছে কিনা, 2 4 4 6 10 12 18 20 26 হয়েছে 26। ওকে, 26 হইলে এখন দেখো সবার বাইরে কে আছে, দেখো 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 2 3 4, বাইরে কে 4, এই যে 4, আমার অ্যান্সার কি হবে 4, 4 নাম্বার পর্যায়। আশা করি বুঝতে পারছো। ওকে নেক্সট আসো, 17 নম্বরে আসি। বলা হচ্ছে দেখো এক্স একটি মৌল যার পাশে লেখা আছে 19, পাশে লেখা আছে বলতে এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 19, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 19। বলা হচ্ছে এক্স মৌলটির অবস্থান কোন পর্যায়ে, 19 কত নাম্বার পর্যায়ে বলো তো? কি করতে হবে, এক্স লিখতে হবে, এক্স মানে 19 লিখতে হবে। আচ্ছা লিখি, এক্স 19 দিলাম, ইলেকট্রন বিন্যাস করো, একটা দেখাই দিচ্ছি আবার, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। দেখো তো হয়েছে কিনা, 2 4 10 12 18 19 হয়ে গেছে 19। বলছে কোন পর্যায়ে সবার বাইরে কে আছে, রাইট? ওকে, পর্যায়, ঠিক আছে 4, ঠিক আছে। নেক্সট আসো, ওকে নেক্সট আসো, প্রশ্নটা পড়ো আগে। প্রশ্নটা পড়ো, 1s2 2s2 2p1 ইলেকট্রন বিশিষ্ট
মৌলটির গ্রুপ নাম্বার কত, এটা আমি করে দিব না, তোমরা জাস্ট আমাকে কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া 18 এর অ্যান্সার হচ্ছে এটা, 18 এর অ্যান্সার হচ্ছে ক খ গ ঘ, যেটা অ্যান্সার হয়। ঠিক আছে, অনেকগুলো তো করে দিচ্ছি তাই না, ইলেকট্রন বিন্যাস করাই আছে, জাস্ট তোমার গ্রুপ নাম্বার বলতে হবে। ঠিক আছে, সবার বাইরে কি আছে, এস আছে, পি আছে, বাকিটা তুমি বুঝে নিচ্ছ। ঠিক আছে, জাস্ট আমাকে কমেন্টে জানাই দাও যে 18 নাম্বারের অ্যান্সার কি হবে। 19 নাম্বার আসি, 16 নং গ্রুপের মৌলের অক্সাইড কোনটি? খুবই সুন্দর প্রশ্ন, বোর্ডে আসে খুবই সুন্দর প্রশ্ন। 16 নং গ্রুপ, 16 নং গ্রুপে কে কে আছে এটা তোমার জানা লাগবে। 16 নম্বর গ্রুপ হচ্ছে অক্সিজেনের গ্রুপ। ঠিক আছে, অক্সিজেনের গ্রুপ আমরা পড়ছিলাম, আমরা মনে রাখতাম কিভাবে যে ও এস এস সি তে পড়ে। ঠিক আছে, এটা ছিল অক্সিজেনের গ্রুপ, এতগুলো জানা লাগবে না। এটা হচ্ছে আমার অক্সিজেন, এটা হচ্ছে আমার সালফার, আর এটা কি আমার বলতে পারবা? ও এস এস সি তে পড়ে। দেখাই দিই, নিচে দেখো, এই যে ও এস এস সি তে পড়ে। ঠিক আছে, সিলিনিয়াম। ঠিক আছে, তাহলে দেখো অক্সিজেনের গ্রুপের মৌলের অক্সাইড কোনটি? তাহলে দেখো অক্সিজেনের মৌলে কি আছে, ও আছে, এস আছে, এস ই আছে, এস ই আছে, তাহলে এস ই। তাহলে দেখো ও ও তো সব জায়গায় আছে বাদ, তাহলে দেখো বাকিরা কই আছে, এই যে দেখো এস আছে, তাহলে এস এবং ও, তাই না, এস এবং ও আছে, তার কারণে এটা। ঠিক আছে, এই যে অক্সাইড মানে হচ্ছে সাথে ও থাকা, মানে অক্সিজেন থাকা। ঠিক আছে, এখন কার অক্সাইড, সাথে এস আছে, তার মানে এটা হচ্ছে সালফারের অক্সাইড, সাথে ক্লোরিন আছে, তার মানে এটা হচ্ছে ক্লোরিনের অক্সাইড, সাথে কার্বন আছে, তার মানে এটা হচ্ছে কার্বনের অক্সাইড। ঠিক আছে, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের অক্সাইড। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে, ওকে, আমরা কি দেখলাম এখানে যে অক্সিজেনের গ্রুপের মধ্যে কে কে আছে, ও আছে, এস মানে সালফার, তারপর হচ্ছে কি এস ই মানে সিলিনিয়াম। ঠিক আছে, আচ্ছা এটা আমি ই হবে, ই হবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। নেক্সটে আসি, খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল। নেক্সটে আসো, একটি মৌলের পারমাণবিক সংখ্যা 34 হলে পর্যায় সারণীতে এর গ্রুপ, এগুলোকে আমার আবার করে দেওয়া লাগবে, আশা করি পারবা। কি করতে হবে, এক নম্বর ইলেকট্রন বিন্যাস করতে হবে, ইলেকট্রন বিন্যাস করার পরে ওই যে আমাদের যে শর্টকাট ফর্মুলা, ওই ফর্মুলাতে অ্যাপ্লাই করে তুমি জাস্ট বলে দিবে যে কোন গ্রুপ কোন পর্যায়ে, সবকিছু পারবা। ঠিক আছে, তাহলে 18 নম্বর এমসিকিউ তোমার এসডব্লিউ ছিল, মানে বাসায় করবা, আমাকে জানাবা কমেন্টে, 20 নম্বর আমাকে কমেন্টে জানাই দিবা। ঠিক আছে, কিন্তু সেম ইলেকট্রন বিন্যাস করেই পর্যায় এবং গ্রুপ তুমি বের করে ফেলতে পারবা, তাই না? আচ্ছা, নেক্সটে আসো, এই যে খুবই সুন্দর, এটা দিনাজপুর বোর্ড 15তে বা 18তে আসা একটা প্রশ্ন, খুবই সুন্দর। দেখো, মনে করো একটি মৌলের সুস্থিত আয়নের A2+ এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6, মৌলটির গ্রুপ কোনটি? ভালো মতো খেয়াল করো, আমার কিন্তু মৌলের ইলেকট্রন বিন্যাস দেয় নাই, আয়নের ইলেকট্রন বিন্যাস দিছে, আয়ন মানে A2+ এর ইলেকট্রন বিন্যাস দিছে, তাই না, A2+। আচ্ছা, এখন খেয়াল করো, A2+ দেওয়া হয়েছে, এখন এই যে 2+, 2+ মানে কি, 2+ মানে হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করা, প্লাস প্লাস দেওয়া মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। ঠিক আছে, কোনো একটা মৌলের উপর যদি প্লাস দেখো তার মানে ইলেকট্রন ত্যাগ করা। ঠিক আছে, 2+ তার মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, 2- তার মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, মাইনাস মানে গ্রহণ, প্লাস মানে ত্যাগ। ক্লিয়ার? ওকে, তাহলে যদি আমি এই যে দুইটা ইলেকট্রনের কথা বাদ দিই, মানে দুইটা ইলেকট্রন ওতে কি করছে, ত্যাগ করছে, বাট আমি যদি এ মৌলেরটা বের করি, এ মৌলের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখো কি হবে, এই যে সেম টু সেম তো আসবে, 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে অ্যাড হবে কি 4s2। ঠিক আছে, 4s2 কেন, কারণ দেখো দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে এই ইলেকট্রন বিন্যাসটাও পাইছিল, বাট আমি যদি দুইটা ইলেকট্রনকে আবার নিয়ে আসি তাহলে এখানে দিতে হবে না, এখানে কি জায়গা ফাঁকা আছে, নাই তো, তার কারণে 4s2 দিয়ে জায়গা ফাঁকা করছি। বুঝতে পারছো? তাহলে দেখো এবার এটার গ্রুপ নাম্বার কি হবে, গ্রুপ নাম্বার কি হবে, সবার লাস্টে আসে কি 4s2, তাহলে গ্রুপ হবে 2, পর্যায় হবে 4, গ্রুপ হবে 2, পর্যায় হবে 4। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এবার আসি আমাদের নেক্সট কোশ্চেন 22 নম্বরে। 22 নাম্বার কি বলা হয়েছে দেখো, আচ্ছা এক্সট্রা ইনফো টাইপ নাম্বার 4। ঠিক আছে, এই এক্সট্রা ইনফো মানে হচ্ছে তোমাদের বইয়ে দেখবে আরো বেশ কিছু এক্সট্রা তথ্য দেওয়া আছে, যেমন বিভিন্ন মৌলের অবস্থান, যেমন মনে করো হিলিয়ামের অবস্থান গ্রুপ নাম্বার 18 কেন, 2 কেন হলো না, এসব বেশ কিছু এক্সট্রা ইনফো নিয়ে হচ্ছে আমাদের এই টাইপটা। ঠিক আছে, আচ্ছা শুরু করি। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আমাদের যে আধুনিক যে পর্যায় সারণী তোমার বইয়ে দেওয়া আছে, এটার মূল ভিত্তি কি? মূল ভিত্তি কি বলতে পারবা? ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস মাস্ট রিমেম্বার। ওকে, ইলেকট্রন বিন্যাস। তারপর আসি, আমাদের কোনটি অধাতু, মনে রাখবা হাইড্রোজেন একটা অধাতু, হাইড্রোজেন কি অধাতু, এই টাইপটা একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, একটু মুখস্থ, বোঝা তেমন কিছু নাই, হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু। তারপর আসি, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম, কোনটা ব্যতিক্রম, একটু আগে আমরা বলতেছিলাম না যে হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম। কি ব্যতিক্রম, দেখো হিলিয়াম কত, 2 না, হিলিয়াম হচ্ছে 2, হিলিয়াম হচ্ছে 2, তাই না,
ইলেকট্রন বিন্যাস করলে কি হয় 1s2 1s2। আমরা কি বলতে পারি ওই যে আমাদের গ্রুপ নির্ণয়ের নিয়ম অনুসারে আমরা জানি যে এই যে যেহেতু সবার শেষে s আছে তাই না, তার তার গ্রুপ নাম্বার কি হবে যে s এর ইলেকট্রন হবে তার গ্রুপ নাম্বার, তাই না, তার হবে গ্রুপ নাম্বার। এখন এসে ইলেকট্রন আছে কয়টা, দুইটা না, তার মানে 2, তার মানে তার গ্রুপ হওয়ার কথা ছিল 2। কিন্তু দেখো তো পর্যায় সারণীতে দেখো তো হিলিয়ামের গ্রুপ নাম্বার কত, হিলিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 18। বুঝতে পারছো, এটা হচ্ছে ব্যতিক্রম। বুঝতে পারছো, এটা হচ্ছে ব্যতিক্রম। এই ব্যতিক্রমের কারণ কি, এই ব্যতিক্রমের কারণ হচ্ছে তার ধর্ম। হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, কারণ সে হচ্ছে কি বলে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে দুটো ইলেকট্রন আছে না, এটা হচ্ছে একটা স্থিতিশীল অবস্থা, তার কারণে এটাকে আমরা গ্রুপ 18 এ রাখছি। বুঝতে পারছো, এটা হচ্ছে ব্যতিক্রম। ওকে, নেক্সটে আসি, আমাদের নেক্সট টাইপ, আমাদের টাইপ নাম্বার 5। ঠিক আছে, টাইপ নাম্বার 5 বলা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তার মানে এই টাইপের মধ্যে আমরা ধর্ম নিয়ে আলোচনা করব। কি নিয়ে? ধর্ম নিয়ে আলোচনা করব। ধর্ম মানে কি? ধর্ম মানে আমাদের আকার, আয়নীকরণ শক্তি, ধাতব ধর্ম, তারপর ইলেকট্রন আসক্তি, তারপর তড়িৎ ঋণাত্মকতা, সবকিছু নিয়ে আলোচনা করব। আচ্ছা, টাইপটা শুরু করার আগে আমি একটু বেসিক দেখি, বেসিক গুলো দেখি। ওকে, একটু বেসিক গুলো দেখি। বেসিক গুলো আমরা অলরেডি আমাদের বেসিক ক্লাসে পড়ছি, তাও একটু তোমাকে রিক্যাপ করে দিই যে পরমাণুর আকার বা পারমাণবিক আকার, একটু সম্পর্কগুলো দেখবো আর কি। আকার, এই আকার নিয়ে পড়তেছি আমরা। আচ্ছা, এই আকার যদি বাম থেকে ডানে যায়, একই পর্যায়ে বাম থেকে ডানে যায়, কোন দিকে যাবে? বাম থেকে ডানে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হবে হ্রাস। আকার কি হবে? হ্রাস, মানে আকার কমবে। ঠিক আছে। আর যদি একই গ্রুপে আছে, গ্রুপ লেখা লাগবে না, একই গ্রুপে উপর থেকে নিচে যায়, কোন দিকে যাবে? উপর থেকে নিচে। যদি উপর থেকে নিচে যাই তাহলে আমার আকার হবে বৃদ্ধি। তাহলে আমরা কি বলছি যে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার হবে বৃদ্ধি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হবে হ্রাস। ঠিক আছে। আচ্ছা, আরো কিছু জিনিস আমাদের জানা লাগবে, একটু দাঁড়াও। আচ্ছা, ওকে, আমরা নেক্সট পেজ চলে যাব। ওকে, এখন দেখো, আমাদের জানতে হবে যে পারমাণবিক আকার বা এটাকে ব্যাসার্ধ বলা হয়। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধের সাথে সমানুপাতিক চিহ্ন হচ্ছে ধাতব ধর্মের। কার? ধাতব ধর্মের। ঠিক আছে। তার মানে পারমাণবিক ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, যদি পারমাণবিক ব্যাসার্ধ বা আকার হ্রাস পায় তাহলে ধাতব ধর্ম কি হবে? হ্রাস পাবে। ঠিক আছে। তারপর তার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, 1/, মানে হচ্ছে ব্যস্তানুপাতিক। আ ই তো তিনজনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তিনজন হচ্ছে কে? আ মানে হচ্ছে আয়নীকরণ শক্তি, ই মানে ইলেকট্রন আসক্তি, তো মানে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা। তার মানে কি? তার মানে যদি ব্যাসার্ধ বৃদ্ধি পায়, আকার যদি বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। ঠিক আছে, ইলেকট্রন শক্তি হ্রাস পাবে, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। যদি ব্যাসার্ধ হ্রাস পায় অথবা ধাতব ধর্ম হ্রাস পায়, দুজনে তো সেম, ধাতব ধর্ম হ্রাস পায় বা ব্যাসার্ধ হ্রাস পায়, তাহলে এই তিনজন কি হবে? বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? আশা করি খুবই বেসিক ছিল। যদি না বুঝে থাকো আমাদের বেসিক ক্লাসটা দেখতে পারো, একদম ডিটেইলস আমরা একদম एग्जांपल সহ পড়ছি এখানে। ঠিক আছে। আচ্ছা, আসো, কোন মৌলটির ধাতব বৈশিষ্ট্য সর্বাধিক? ঠিক আছে, ধাতব বৈশিষ্ট্য সর্বাধিক। দেখো, খেয়াল করো, ধাতব বৈশিষ্ট্য কার সমানুপাতিক? আকারের সমানুপাতিক। তার মানে এদের মধ্যে যার আকার বেশি তার ধাতব ধর্ম বেশি, রাইট? ওকে, এখন দেখি কার আকার বেশি। দেখো তো, এরা সবাই সেম না, সেম পর্যায়ে আছে না? সেম পর্যায়ে কিভাবে? আগে হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, পাশে হচ্ছে আমার অ্যালুমিনিয়াম, এই যে 12 13, তারপর হচ্ছে আমার সিলিকন 14, তারপর হচ্ছে আমার ফসফরাস। ঠিক আছে, একই পর্যায়ে আছে। বিশেষ যদি না হয়, দেখো পর্যায় সামনে দেখো, যদি আমাকে বিশ্বাস না হয় দেখো, একই পর্যায়ে, এই যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস একই পর্যায়ে আছে, একই পর্যায়ে, তাই না? আমরা পড়ছি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার হ্রাস পায়, আকার হ্রাস পায়। তার মানে আকার ছোট হচ্ছে আমার সবার বাইরে যে আছে, সবার ডানে যে আছে সিলিকন। ঠিক আছে। আচ্ছা, এই যে ফসফরাস সবার বাইরে আছে, ফসফরাস। তাহলে মানে এক্সাম্পল হিসেবে আর কি, তোমার অপশন হিসেবে ফসফরাস সবার বাইরে আছে। ঠিক আছে। এখন সবার ডানে যে আছে সে হচ্ছে ফসফরাস, তার মানে ওর আকার হচ্ছে সব থেকে ছোট, এবং আকার বড় হবে কার? এখানে সবার এদিকে আছে দেখো ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়াম। বুঝতে পারছো? তোমার অপশনে যাদেরকে দেওয়া আছে তার মধ্যে আকার বড় হচ্ছে ম্যাগনেসিয়ামের, আকার সব থেকে ছোট হচ্ছে কার? ফসফরাসের। ঠিক আছে। তাহলে দেখো, আকার যে কথা, ধাতব বৈশিষ্ট্য বা ধাতব ধর্ম সেম কথা, তাহলে আকার যার কম, ধাতব বৈশিষ্ট্য তার কম, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি। বুঝতে পারছো? ক্লিয়ার? তো আশা করি। নেক্সটে আসো।
কোন নিচের কোন মৌলটি অপধাতু? কি বলছি? অপধাতু, মাথায় রাখবা। অপধাতু আছে 6টা। কয়টা? 6টা। একটু দেখাই দিই, পরের সামনে থেকে দেখাই দিই কোন 6টা হচ্ছে আমার অপধাতু। খেয়াল করো, অপধাতু হচ্ছে দেখো গ্রিন কালার যেগুলো আছে, গ্রিন কালার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই যে পোলোনিয়াম নিয়ে কিছু বিতর্ক আছে, ঠিক আছে, কিছু বিতর্ক আছে, বাট আপাতত মনে রাখো এই 6টা। ঠিক আছে, তোমরা যখন এইচএসসি যাবা তখন ওই 6টাই পড়বা। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে দেখো তো, কে আছে এগুলোর মধ্যে? সিলিকন আছে, ওই দেখো সিলিকন আছে। অ্যান্সার হচ্ছে আমার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমার সিলিকন। আশা করি বুঝতে পারছো, সিলিকন হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সটে আসো, 27 নাম্বার। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? কার পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? একটু খেয়াল করো, একটু খেয়াল করো যে এই যে মৌলগুলো, কোন মৌলটা কোথায় আছে। আবার দেখো পিরিয়ডিক টেবল দেখো, এই পিরিয়ডিক টেবল কিন্তু একদম ভালো মতো মাথায় থাকা লাগবে। ঠিক আছে, যার মাথায় যত বেশি এই টেবলটা আছে সে কেমিস্ট্রিতে তত বেশি স্ট্রং। ঠিক আছে, এটা একদম মাথায় থাকা লাগবে আমাদের। আচ্ছা খেয়াল করি এবার, ম্যাগনেসিয়াম একটু আমরা দেখাই কোথায় কি আছে দেখি। এই যে আমাদের ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম তার নিচে ক্যালসিয়াম, ব্রোমিন, ব্রোমিন কই? এই যে ব্রোমিন, সালফার, এই যে সালফার। আগে আসো, আকারের বেলায় আমরা পড়ছিলাম যে একই গ্রুপে বা গ্রুপ ভিত্তিক উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়, উপর থেকে নিচে আসলে আকার কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে দেখো এই দুজন হচ্ছে তোমার উপরে আছে আর এই দুজন হচ্ছে নিচে আছে। নিচে যদি থাকে এই দুজন, তার মানে কার আকার বেশি? নিচে যারা আছে তাদের আকার বেশি। বুঝতে পারছো? যারা উপরে আছে তাদের আকার কম, যারা নিচে আছে তাদের আকার বেশি। ঠিক আছে, তাই যারা নিচে আছে তাদের আকারটা হবে কি হবে? বেশি হবে। বুঝতে পারছো? তাই ক্যালসিয়াম এবং ব্রোমিন দুজনের আকার বেশি। এখন আমার প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম এবং ব্রোমিনের মধ্যে কার আকারটা বেশি? এবার খেয়াল করো, ক্যালসিয়াম আর ব্রোমিন দুজনই কোন গ্রুপে? মানে একই পর্যায়ে না, সরি একই পর্যায়ে না, একই পর্যায়ে। এখন আমরা পড়ছিলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে আকার কি হয়? হ্রাস পাই, আকার হ্রাস পাই। বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাই। তাহলে দেখো বামে আছে কি? ক্যালসিয়াম, ডানে আছে কি? ব্রোমিন। তাহলে আকার হ্রাস পাবে কার? ব্রোমিনের। তাহলে আকার বেশি হবে কার? ক্যালসিয়ামের। অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম। বুঝতে পারছো? বুঝতে পারছো? 1 নম্বর কথা, এই গ্রুপে উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়। তার মানে ম্যাগনেসিয়াম এবং সালফার উপরে আছে, ক্যালসিয়াম ব্রোমিন নিচে আছে, তার কারণে এই দুজনের আকার বেশি। এখন এই দুজনের মধ্যে কার বেশি? ডানে যে আসবে তার কম, বামে যে আসে তার বেশি, তার মানে ক্যালসিয়ামের বেশি। বুঝতে পারছো? ওকে নেক্সটে আসো। না বুঝলে একটু কমেন্টে জানাও, তাহলে আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, একটু কমেন্টে জানাও। নেক্সটে আসো তো, নেক্সটে কি বলছে দেখি। নিচের কোন মৌলটির আকার সবচেয়ে বড়? আকার নিয়ে আর কিছু দেখাবো না, এটা তোমরা অ্যান্সার করবা। 28 নাম্বার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে ভাই 28 নাম্বার উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, ইজি, একদম ইজি, পারবা। এই যে যেটা এভাবে করছি না, এই যে এভাবে যেভাবে করলাম না, এটা একদম সেম টু সেম। ঠিক আছে, সেম থিওরি অ্যাপ্লাই করবা। আমাদের লাইন কিন্তু দুইটা, যে গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। এই দুইটা বেসিক লাইন, পারবা তোমরা, চেষ্টা করো। না পারলেও আমাকে কমেন্টে জানাও, আমি বুঝিয়ে দিচ্ছি। নিচের কোনটির পারমাণবিক আকার সঠিক? আকার সঠিক। লিথিয়াম, লিথিয়াম থেকে, সোডিয়াম থেকে বড় লিথিয়াম জীবনও সম্ভব? জীবনে কি সম্ভব? কখনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ লিথিয়াম হচ্ছে আমার উপরে আছে, লিথিয়াম আছে আমার 2 নম্বর পর্যায়ে। এই দেখো 2 নম্বর পর্যায়ে লিথিয়াম, তার নিচে হচ্ছে সোডিয়াম, তার মানে নিচে যে থাকে তার আকার বড় হওয়ার কথা। তার মানে এটা ভুল, বাদ। কই নিচে, বাদ। আয়োডিনের আকার বড়, ব্রোমিনের আকার ছোট, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। দেখো তো, দেখো তো ঠিক আছে কিনা। আয়োডিন নিচে আছে বড়, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, তার মানে কি এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে। কেন? আমরা পড়ছিলাম যে গ্রুপের মধ্যে ওপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়, তার মানে সব থেকে বেশি হওয়ার কথা যে নিচে আছে আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। অ্যান্সার কিন্তু ঠিক আছে। বাকি দুটো একটু চেক করো তো নিজেরা। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বাকি দুটো চেক করো, দেখবো ভুলই আছে। ঠিক আছে, নিজেরা চেক করো। নেক্সট, কোনটির আকার সবচেয়ে বড়? খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। খেয়াল করো, ট্রিক শিখাই দিচ্ছি। এইচএসসি এবং অ্যাডমিশন দুটোর জন্য ইম্পর্টেন্ট। মানে এসএসসির জন্য তো মোটামুটি ইম্পর্টেন্ট বলাই যায়, একটু হার্ড যদি কোশ্চেন করতে চাই এমন দিবে, বাট এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য টপ নোচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসো শিখো কি করতে হয়। দেখো মনে রাখবা, যখনই দেখবা আয়ন, আয়ন যদি আয়ন দ্বয়ের মধ্যে বা আয়নগুলোর মধ্যে আইসো ইলেকট্রনিক হয়, আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে সমান সংখ্যক ইলেকট্রন হয়। ঠিক আছে, তোমাদের জন্য একটু হায়ার ক্লাস পড়াশোনা হয়ে যাচ্ছে, তাহলে একটু ট্রাই করো বিভিন্ন কলেজগুলোতে বা ক্যাডেট কলেজগুলোতে। মানে বিভিন্ন যেই স্কুলগুলো একটু টাফ কোশ্চেন করতে চাই বা বোর্ডে যদি টাফ কোশ্চেন করতে চাই,
এমন দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, যদি সমান সংখ্যক কি হয় ইলেকট্রন হয়, তখন অ্যানায়নের আকার সব থেকে বড় হয়, অ্যানায়ন, তারপর পরমাণু, তারপর ক্যাটায়ন, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট বেসিক কথাবার্তা, তোমরা এইচএসসি তে খুব ভালো মতো পড়াবো আমরা, বাট এখন এত কিছু মাথায় রাখা লাগবে না, ঠিক আছে, জাস্ট জেনে রাখো, ঠিক আছে, জাস্ট জেনে রাখো। এখন দেখো তো কার আকার বড় হবে, কার আকার বড় হবে, দেখো তো তিনজনই আমার ক্যাটায়ন না, ক্যাটায়ন মানে কি, ক্যাটায়ন মানে কি, ক্যাটায়ন মানে কি, ক্যাটায়ন মানে হচ্ছে যার মাথার উপর প্লাস চার্জ আছে, যার মাথার উপর কি আছে, প্লাস চার্জ আছে, আমার কি আছে, নাই, তাহলে আমি কি ক্যাটায়ন হবো না, বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা, তাহলে যদি মাথার উপর প্লাস চার্জ থাকে তাহলে হচ্ছে ক্যাটায়ন, ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা পড়ছিলাম অ্যানায়ন আকার সব থেকে বড়, তারপর পরমাণু, তারপর ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন থেকে বড় কে, পরমাণু, দেখো তো এই যে দেখো এনে একটা পরমাণু, বাকিগুলো সবাই কি ক্যাটায়ন, তাহলে পরমাণুর আকার সব থেকে বড়, বুঝতে পারছো। আচ্ছা, খুব হিজিবিজ হয়ে গেছে না, খুব হিজিবিজ হয়ে গেছে, একটু দাঁড়াও, অ্যান্সার হচ্ছে আবার সোডিয়াম, বুঝতে পারছো। আশা করি ক্লিয়ার ব্যাপারটা, আশা করি ক্লিয়ার, খুবই সুন্দর একটা এমসিকিউ পাইছি। কোন ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট, ভালো মতো, কোন ক্যাটায়নের আকার সব থেকে ছোট, মাথায় রাখো, যদি চার্জ বেশি হয়, চার্জ বেশি হলে ক্যাটায়নের আকার, কার আকার, ক্যাটায়নের আকার হ্রাস পায়, চার্জ যদি বেশি হয় তাহলে ক্যাটায়নের আকার হ্রাস পাবে, ঠিক আছে। দেখো চার্জ কার বেশি, এর চার্জ হচ্ছে +1, এর হচ্ছে +1, এর হচ্ছে +2, এর হচ্ছে +3, ঠিক আছে। তাহলে আমার যদি এই তিনজনের মধ্যে আমি কম্পেয়ার করি, 1 2 3, তিনজনের মধ্যে কম্পেয়ার করলে হচ্ছে এর আকার সবথেকে কি হবে, ছোট হবে, বুঝতে পারছো, এর আকার সবথেকে ছোট হবে। এখন কথা হচ্ছে আমি কে প্লাস কেন ধরি নাই, কেন ধরি নাই, একটু আসলে একটু ইলেকট্রন বিন্যাস করো তো, ইলেকট্রন বিন্যাস করো তো, কে মানে পটাশিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, 19টা, 19টা, যদি একটা ত্যাগ করে হবে 18টা, 18 মানে হচ্ছে আমার আলকোহল, তাই না। আর এরা সবাই দেখো তো সোডিয়ামে 11টা, একটা ত্যাগ করে 10টা, মানে নিয়ন, তাই না, এও নিয়ন, এও নিয়ন, ঠিক আছে, নিয়ন। তাহলে কার আকার ছোট, নিয়নের আকার ছোট নাকি আর্গনের আকার ছোট, নিয়নের আকার ছোট, কারণ নিয়ন উপরে আছে, আর্গন নিচে আছে, বুঝতে পারছো, তার কারণে কি হবে অ্যান্সার, অ্যান্সার হবে আমার এটা Al3+, ঠিক আছে। মানে রেসের মধ্যে এ প্রথমেই বাদ, এ প্রথমেই বাদ, কেন বাদ, কারণ আর্গনের আকার বড়, নিয়নের আকার ছোট। এখন যে তিনজনের ইলেকট্রন, যে তিনজনের ইলেকট্রন, একটু দাঁড়াও, যে তিনজনের ইলেকট্রন সংখ্যা নিয়নের সমান, ওদের মাঝে আমি কম্পেয়ার করছি যে চার্জ যার বেশি হবে, ক্যাটায়ন হলে তার আকার হবে কম, ক্যাটায়ন হলে, ক্যাটায়ন হলে, অ্যানায়নের কথা কিন্তু বলিনি, ক্যাটায়ন হলে বলছি, ঠিক আছে। এগুলো একটু হাই ক্লাস এমসিকিউ রাখছে, ঠিক আছে, কয়েকটা স্কুল থেকে নিছি, ভালো ভালো স্কুল থেকে, একটু হাই ক্লাস। যদি কোয়েশ্চেন হার্ড করতে চাই এসএসসি তে, তখন দেখবো এই টাইপ এমসিকিউ তোমরা পাবা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসো, 32 নাম্বার, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো পিরিয়ড টেবিল, দেখো আমাদের পর্যায় সারণী খেয়াল করো, পর্যায় সারণী খেয়াল করলে দেখবা, দেখো তো কোনটা কোথায় আছে, কে, এই যে কে, আরবি, এই যে আরবি, ওহ সরি, এই যে আরবি, ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এই যে স্ট্রনসিয়াম। বলা হচ্ছে কার আয়নীকরণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তির কথা বাদ দাও, আগে আকারে আসো, আকার জানলে সব জানছো, তুমি যদি আকার জানো তুমি সব জানো, তাহলে আকারে আসো, কার আকার বেশি কার আকার কম, আমরা বলি দুইজন আছে, এখানে দুজন আছে, তাহলে ওপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়, তার মানে ওপরের দুজন থেকে নিচের দুজনের আকার বেশি, এটা বুঝছো, ওপরের দুজন থেকে নিচের দুজনের আকার বেশি হবে, কেন বেশি হবে, কারণ, কারণ কি, কেন বেশি হবে, কারণ ওপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়, বেসিক পড়ছি। আচ্ছা, 1 নম্বর কথা, তার মানে অ্যান্সার হয়তো আরবি এর আকার বেশি অথবা স্ট্রনসিয়ামের আকার বেশি, আমি আকারের কথা বলছি, আয়নীকরণ শক্তি না, আকার বেশি। এখন কথা হচ্ছে আরবি এবং স্ট্রনসিয়ামের মধ্যে কার আকার বড়, দেখো তো একই পর্যায়ে আছে, বাম থেকে ডানে গেলে আকার কম হয়, তার মানে স্ট্রনসিয়ামের আকার কম, আরবি এর আকার বেশি, আরবি এর আকার বেশি, এটা কি বলছি, আকার বেশি। তাহলে প্রশ্ন যদি আসতো কার আকার বেশি, তাহলে আমার অ্যান্সার হতো কি আরবি, ঠিক আছে, মানে রুবিডিয়াম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমার আয়নীকরণ শক্তি বেশি, তার মানে যার আকার কম তার আয়নীকরণ শক্তি বেশি, এটাই তো। তাহলে দেখো তো উপরের পর্যায়ে এবং নিচের পর্যায়ের মধ্যে কার আকার কম, অবশ্যই উপরের পর্যায়ে, কেন, কারণ উপর থেকে নিচে আসলে পর্যায়, উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়, তাহলে যারা উপরে আছে তাদের আকার কি হবে, হ্রাস পাবে, তার মানে তাদের আকার হচ্ছে কম, কে এবং সরি, তাহলে কে এবং ক্যালসিয়াম,
এই দুজনের আকার কি কম, ঠিক আছে। এখন দেখো এই দুজনের মধ্যে কার আকার কম, এই দুজনের মধ্যে কার আকার কম, দেখো একই পর্যায়ে আছে না, একই পর্যায়ে আছে, তাহলে বাম থেকে ডানে গেলে আকার হবে কি কমে, ঠিক আছে, আকার হবে কম। তাহলে এই যে ক্যালসিয়াম হচ্ছে আমার রাইট অ্যান্সার, ক্যালসিয়াম হচ্ছে আমার রাইট অ্যান্সার। কিভাবে বুঝলাম? এক নাম্বার দেখলাম যে এই চারজনের মধ্যে কার আকার সবথেকে কম, কার আকার সবথেকে কম। এক নম্বর আমরা বুঝলাম যে আরবি আর এসআর নিচে যারা আছে তাদের আকার বেশি, উপরে যে দুজন আছে তাদের আকার কম, তাই এই দুজনের মধ্যে যখন একটা অ্যান্সার হবে, উপরে দুজনের মধ্যে কার আকার কম ওটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কমে, তাই ক্যালসিয়াম যেহেতু সবার ডানে আছে তার কারণে ক্যালসিয়ামের আকার সব থেকে কম, আর আকার সব থেকে কম মানে আয়নীকরণ শক্তি সব থেকে বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, একটু মাথা খাটাইতে হবে। কোন মৌলের ইলেকট্রন আসক্তি বেশি? ইলেকট্রন আসক্তি বেশি। আসো আবার পজিশনে দেখো, আগে ফাইন্ড আউট করো যে কোন মৌলটা কোথায় আছে, ঠিক আছে। আচ্ছা দেখো তো কোথায় আছে, বিই মানে বেরিলিয়াম, এই যে দেখো আমার বেরিলিয়াম। অক্সিজেন, কই অক্সিজেন, এই যে অক্সিজেন। বোরন, এই যে আমার বোরন। নাইট্রোজেন, এই যে আমার নাইট্রোজেন। ইলেকট্রন আসক্তি বেশি, আকারে আসো, যার আকার বেশি তার আসক্তি কম, ইলেকট্রন আসক্তি আর কি কম, আর যার আকার কম তার ইলেকট্রন আসক্তি কি হবে বেশি হবে। তাহলে দেখো তো কার আকার কম, বলছিলাম একই পর্যায়ে আছে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, আকার হ্রাস পায়। তাহলে এই যে অক্সিজেন আকার হচ্ছে কি হ্রাস পাইছে, হ্রাস পাইছে মানে সব থেকে কম, সব থেকে কম কার আকার, অক্সিজেনের আকার সব থেকে কম। তাহলে ইলেকট্রন বেশি, ইলেকট্রন আসক্তি বেশি কার হবে, অক্সিজেনের বেশি হবে, বুঝছো, অক্সিজেনের হবে। তাহলে কি বলছি, যার আকার কম তার আসক্তি বেশি, যেহেতু অক্সিজেনের আকার কম তাই আসক্তি হবে কি বেশি। আশা করি বুঝতে পারছো। নেক্সট আর কয়টা আছে আমাদের, 34 চলে আসছে, আমাদের 42টা আছে আর কি। ইলেকট্রো আচ্ছা তড়িৎ ঋণাত্মকতা কোনটি সবচেয়ে বেশি, মাথায় রাখবা, ঠিক আছে। এফ, অ্যান্সার হচ্ছে এফ, একটু মাথায় রাখবা। এফ এর তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি, মান হচ্ছে 4, ঠিক আছে, মান হচ্ছে 4, একটু মনে রাখো তো তাহলে। ফ্লোরিন, ফ্লোরিনের পাশে কি আছে, অক্সিজেন, অক্সিজেনের পাশে কি আছে, নাইট্রোজেন, নাইট্রোজেনের পাশে কি আছে, কার্বন, কার্বনের পাশে কি আছে, বোরন, তার পাশে কি আছে, বেরিলিয়াম, তার পাশে কি আছে, লিথিয়াম, এমন না, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ঠিক আছে, এমনই তো। আচ্ছা মনে রাখো ফ্লোরিনের ইলেকট্রন সরি যে তড়িৎ ঋণাত্মকতা এর মান হচ্ছে আমার 4, কার, ফ্লোরিনের। এবার এদিকে 0.5 করে কমতে থাকবে, কি হবে, কমতে থাকবে 0.5 করে, তাহলে 4 - 0.5 তাহলে হবে 3.5, এদিকে হবে 3, এদিকে হবে 2.5, ঠিক আছে, এদিকে হবে 2, এদিকে হবে 1.5, এদিকে হবে 1, কি করছি 0.5 করে কমাইছি, ঠিক আছে, একটু মাথায় রাখবা তাহলে অ্যান্সার করতে সুবিধা হবে, ঠিক আছে। আর আমাদের পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে 118টা, 118টার মধ্যে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ফ্লোরিনের, কার, ফ্লোরিনের, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 4। ওকে নেক্সট আসো। ওকে আমাদের লাস্ট টাইপ বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলের বিশেষ নাম, কিছু বিশেষ নাম আছে একটু দেখি। আচ্ছা এখানে দেখি আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে আমরা এখানে দেখি, হ্যাঁ এক্সট্রা পেজ নিয়ে এখানে দেখি, একটু এখন দেখাই দিই তোমাদেরকে, খেয়াল করো। এক্সট্রা নাম কি, এই যে 18 নাম্বার গ্রুপ এটাকে আমরা বলবো নিষ্ক্রিয় গ্যাস, কি গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে, বা অভিজাত মৌল বা রেয়ার গ্যাস, অনেক কিছু নাম আছে, এবার তোমাদের বই নিষ্ক্রিয় জানলে এনাফ, ঠিক আছে। আচ্ছা এই যে 17 মানে ফ্লোরিনের যে এফ এর যে গ্রুপটা 17 কে আমরা বলবো হ্যালোজেন, কি বলবো, হ্যালোজেন, হ্যালোজেন, ঠিক আছে। আচ্ছা এই দুইটাই তোমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, আর জানা লাগবে না, বাট একটু যদি তোমাকে জানাই রাখি, এই যে 16 এর যে গ্রুপ এটাকে আমরা বলি চ্যালকোজেন, কি বলবো, চ্যালকোজেন। এগুলো সম্পর্কে তোমরা একদম ইন্টারে খুব ভালো মতো জানবা, চ্যালকোজেন, ঠিক আছে। আর যে গ্রুপ নাম্বার 50 আছে এটাকে আমরা বলি কি জানো, এটাকে আমরা বলি নিকটোজেন, কি বলি, নিকটোজেন, একটু জেনে রাখতে পারো, চাইলে নোট করে রাখতে পারো খাতায়, নিকটোজেন। তাহলে আমরা কি পাইছি, নিকটোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন এবং নিষ্ক্রিয়, ঠিক আছে। এবার আসো এই যে গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1 কে আমরা কি বলি জানো, আমরা বলি ক্ষার ধাতু, কি বলি, ক্ষার ধাতু। গ্রুপ নাম্বার 2 একে কি বলি জানো, একে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু, কি বলি, মৃৎ ক্ষার ধাতু, দণ্ড দিছি। গ্রুপ নাম্বার 11 এ আসো, এই যে দেখো 11, এই গ্রুপ 11 এর এই তিনটা মৌলকে আমরা কি বলি জানো, এই তিনটা মৌলকে আমরা বলি মুদ্রা ধাতু, কি বলি, মুদ্রা ধাতু, ঠিক আছে। এই তিনজনকে কাকে কাকে, কপার, সিলভার আর গোল্ড, ঠিক আছে। একটু প্রতীকগুলো একটু মনে রাখবা, সিইউ, এজি এবং এইউ, ঠিক আছে। আশা করি বুঝছো, এখন একদম ইজিলি পারবা।
ইজিলি পারবা। জাস্ট আমাকে বলতে থাকো কোনটি মুদ্রা ধাতু, একটু আগে পড়ছি কপার হচ্ছে আমাদের অ্যান্সার, কপার হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, কপার কপার। তারপর আসো, কোনটি লবণ, খুবই সুন্দর, কোনটি লবণ উৎপাদনকারী, কি হবে, লবণ উৎপাদনকারী হচ্ছে হ্যালোজেন, কি হবে, হ্যালোজেন, তাহলে আমাদের অ্যান্সার হবে ফ্লোরিন, ঠিক আছে, কেন, এটা হচ্ছে একটা হ্যালোজেন। লবণ কারা উৎপাদন করে, লবণ উৎপাদন করে হ্যালোজেন, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি এফ। ওকে, দেখো বাকিরা কিন্তু অন্য গ্রুপের, ঠিক আছে। আচ্ছা নেক্সটে আসো, নিচের কোনটি মৃৎক্ষার, মৃৎক্ষার হচ্ছে গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 2 এ কি আছে একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো তো, দেখাই দি গ্রুপ নাম্বার 2 এ কি আছে, এই যে খেয়াল করো, বেরিলিয়াম, মানে আমরা পড়তাম কি যে বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো, ঠিক আছে, তাহলে দেখো এই যে দেখো সার, এস আর মানে স্ট্রনশিয়াম, ঠিক আছে, আনসার হবে স্ট্রনশিয়াম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার স্ট্রনশিয়াম, ঠিক আছে। আচ্ছা তারপর আসো, গ্রুপ 1 এর মৌল সমূহকে কি বলে, একটু আগে পড়ছি ক্ষার ধাতু, কি বলে, ক্ষার ধাতু। গ্রুপ 2 কে কি বলে, মৃৎক্ষার ধাতু। নিষ্ক্রিয় কাদেরকে বলে, গ্রুপ নাম্বার 18। অবস্থান্তর মৌল আছে, অবস্থান্তর মৌল হচ্ছে গ্রুপ নাম্বার 3 থেকে 12, কি বলছি, গ্রুপ নাম্বার 3 থেকে 12, একটু মনে রাখবা, ঠিক আছে, এটা হচ্ছে নিষ্ক্রিয়, সরি অবস্থান্তর। তারপর আসো মৃৎক্ষার, মৃৎক্ষার ধাতু সমূহের বাইরের স্তরে কয়টি ইলেকট্রন থাকে, মৃৎক্ষার মানে কি গ্রুপ নাম্বার 2, তাই অ্যান্সার হচ্ছে 2, মাথায় রাখবা, মৃৎক্ষার মানে গ্রুপ নাম্বার 2, তাই অ্যান্সার হচ্ছে 2। একটু খেয়াল করো মৃৎক্ষারটা, খেয়াল করো একটু, দেখো মৃৎক্ষার ধাতু হচ্ছে বেরিলিয়াম, তাই না, বেরিলিয়ামের সবার বাইরে কি আছে 2s2, তার মানে বাইরে দুটো ইলেকট্রন আছে, তার কারণে হচ্ছে 2 অ্যান্সার, বুঝতে পারছো। ওকে নেক্সটে আসো, ওকে, নিচের কোন গ্রুপের মৌলগুলো অবস্থান্তর মৌল, কোন গ্রুপের বলো তো, আমরা কি বলছি একটু আগে, এই যে একটু আগে দেখো আমরা দেখছি কি দেখছিলাম 3 থেকে 12, ঠিক আছে, 3 থেকে 12, ওকে 3 আসছে এখানে, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আসো, কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়, কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয় বলো, আর্গন জেনন ক্রিপ্টন তিনটাই কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস মানে কি গ্রুপ নাম্বার 18 এ আছে, কিন্তু অ্যামোনিয়া কোনো নিষ্ক্রিয় গ্যাস না, অ্যামোনিয়া নামে কিন্তু কোনো মৌল তুমি পাবা না, ঠিক আছে, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, কি বলছি NH3, এটা হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগ, ঠিক আছে, এটাও গ্যাস কিন্তু এটা একটা যৌগ, ঠিক আছে। আচ্ছা তাহলে নিষ্ক্রিয় কারা, যারা গ্রুপ নাম্বার 18 এ আছে। ওকে নেক্সট আসো, ও আমাদের টাইপ 7 আছে, আচ্ছা 7 হচ্ছে আমাদের যৌগের বিক্রিয়া, যৌগের বিক্রিয়াতে কি আছে দেখো, একদম সবার শেষের পার্টে তোমাদের বইয়ের সবার শেষের পার্টে এই চ্যাপ্টারে কিছু যৌগ এবং কিছু বিক্রিয়া দেওয়া আছে, কিছু বিক্রিয়া বলতে যে চুনা পাথরের বিক্রিয়াটা আছে, তো এরকম কিছু বিক্রিয়া আমরা দেখবো, দেখো কি বলছে, হাইড্রো আয়োডিক অ্যাসিড কোনটি, আচ্ছা হাইড্রো থেকে বুঝলা হাইড্রোজেন আছে, আয়োডিক থেকে বুঝলা আয়োডিন আছে, তাইলে গ হচ্ছে আমাদের আসল অ্যান্সার, ঠিক আছে। ওকে তারপর আসো, চুনের পানির সংকেত কোনটি, চুনের পানির, ঠিক আছে, চুনের পানির সংকেত কি হবে, দেখো এই যে এটা হচ্ছে চুনের পানির সংকেত, ঠিক আছে, একটা আমরা চুনা পাথরের বিক্রিয়া করছি এবার কি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আমরা বলছি চুনের চুনা পাথর, ক্যালসিয়াম কার্বন হচ্ছে চুনা পাথর, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি, বুঝতে পারছো। ওকে নেক্সট আসো, তারপর আচ্ছা আমাদের শেষ কয়টা এমসিকিউ ছিল, আমাদের মাত্র 43টি এমসিকিউ, 43টি এমসিকিউর মাধ্যমে আমরা এই যে সম্পূর্ণ চ্যাপ্টারের যত এমসিকিউ আছে সবগুলো টাইপ ভিত্তিক করে পড়ে ফেলছি, এবং আশা করা যায় তোমরা এই চ্যাপ্টার থেকে সব ধরনের এমসিকিউ ইনশাআল্লাহ তোমরা কি করতে পারবা, পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। এখন তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে যেগুলো এসডব্লিউ দিছি প্রথমে কমেন্ট বক্সে জানাবা, পারছো কিনা দেখবো, না পারলেও জানাবা, সলভ করে দিব, তারপর তোমরা যে কোনো গাইড বা যে কোনো টেস্ট পেপার নিয়ে তোমরা কি করবা, এমসিকিউ সলভ করতে থাকবা, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, আর আশা করছি এই সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমরা খুব ভালো মতো পারছো, খুব ভালো মতো বুঝছো, আর ইনশাআল্লাহ দেখা হবে, ততদিন ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।